অধ্যাপক গৌতম মুখোপাধ্যায়ের পরিচালনায় পাথ হিস্ট্রির দ্বারা আয়োজিত শিক্ষণীয় মননে শীর্ষক অনুষ্ঠানের আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন আমার প্রিয় স্যার অধ্যাপক ডক্টর অয়ন ভট্টাচার্য মহাশয়। সঙ্গে আমি ডক্টর শেখ সাবির আলী, পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের একজন অধ্যাপক। স্যার আমার কাছে শুধু প্রিয় নয়, কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমানে অত্যন্ত সুবিদিত, সংস্কৃত জগতে সুবিদিত একজন বিদগ্ধ অধ্যাপক। স্যারের কাছে আমার প্রথমেই দুটো প্রশ্ন দিয়ে আমি জানতে শুরু করব। স্যার, আমরা তো সাধারণত দেখি ক্লাসে যদি দেরি হয়ে যায় বা অন্য কোনো কারণে সবাই লাস্ট বেঞ্চে জায়গা পায় বা লাস্ট বেঞ্চে গিয়ে বসে, কিন্তু আমাদেরও যে সাধারণত দুরকম বিভাগ আছে, বিজ্ঞান বিভাগ বা কলা বিভাগ। কলা বিভাগে সেই রকম রুচি কারোর দেখা যায় না। দেখা গেলেও কলা বিভাগের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে সংস্কৃত একেবারে প্রান্তিক একটা সাবজেক্ট, যেখানে সহসা কেউ প্রবেশ করে না। কিন্তু আপনি এই যে সংস্কৃত সাবজেক্টকে নিয়ে পড়াশোনা করেছেন, সংস্কৃত গঙ্গাতে নিজেকে ভাসিয়ে দিয়েছেন, তা এর পেছনে কোনো এটা কি আকস্মিক ঘটনা, নাকি এ বিষয়ে আপনার কোনো আলাদা অভিরুচি ছিল? এইটা স্যার আমি জানতে চাইব। এবং এর সাথে সাথে আপনার এই যে বাল্য জীবনের শিক্ষা, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, এইটা যদি স্যার আপনি আমাদের একটু বলেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। প্রথমেই আমিও অধ্যাপক গৌতম মুখোপাধ্যায়ের পরিচালনায় এই যে পাথ হিস্ট্রি, এই ধরনের একটা কার্যক্রমের আয়োজন করেছে, সেই জন্য আমি পাথ হিস্ট্রির যিনি পরিচালক তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে সাবির যে প্রশ্নটা করেছে, সত্য কথাই যে এই সংস্কৃতের প্রতি আমার রুচিটা কিভাবে হলো, এটাই তো তুমি জানতে চাও। এই সংস্কৃতের প্রতি রুচি কিন্তু কোনো আমার আকস্মিকভাবে তৈরি হয়নি কখনোই। প্রথম কথাই বলি, এটা বলতে গেলে একটু শুরুটা বলতে হয়। আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার বংশে এই সংস্কৃত চর্চার একটা ধারা আছে। আমার ঠাকুরদা, তার পিতা, আমার জ্যাঠামশাই, এরা প্রত্যেকেই সংস্কৃতের পণ্ডিত এবং চতুষ্পাঠীর পণ্ডিত। আমার বাবা চাকরি করতেন ঠিকই, তিনি সংস্কৃত নিয়ে পড়াশুনো করেননি ঠিকই, কিন্তু তার মধ্যেও সংস্কৃতের প্রতি অনুরাগ ছিল। কিন্তু আমার দাদু বা তাদের যে পিতারা ছিলেন, তারা কেউ কিন্তু চাকরি করেননি। তারা সংস্কৃত পড়াশুনো করেছেন, করে বাড়িতে টোলে যে চতুষ্পাঠী, সেই চতুষ্পাঠীতে ছাত্র পড়াতেন, যজমানি করতেন। জমিদাররা সব ব্যয়ভার বহন করতেন, কেউ চাকরি করতে। তাদের একটা বিশ্বাস ছিল যে ব্রাহ্মণ কখনো বৃত্তি গ্রহণ করবে না। ব্রাহ্মণের অধ্যয়নম অধ্যাপনম যজনম যাজনম তথা দানং পতিগ্রহম চৈব ব্রাহ্মণানাম অকল্পয়ত। কাজেই ব্রাহ্মণরা সবসময় অধ্যয়ন, অধ্যাপন, যজন, যাজন এসবই করবে। তো এই প্রসঙ্গেই বলি, আমাদের পূর্বপুরুষদের বাড়ি ছিল অধুনা বাংলাদেশের, তখন বাংলাদেশ বলে আলাদা কিছু ছিল না, তখন ভারতের সঙ্গে একই ছিল। যে অধুনা বাংলাদেশের যেটা শ্রীহট্ট, সিলেট জেলা, সেই সিলেট জেলার ঘাগুটিয়া গ্রাম, মৌলভীবাজারের কাছে ঘাগুটিয়া গ্রাম, সেই গ্রামে 60 ঘর যজুর্বেদীয় কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ, 60টি পরিবারের ব্রাহ্মণদের একটা সমাজ ছিল। সেখানেই আমাদের বাড়ি ছিল। আমার জন্ম সব এখানেই, কলকাতাতেই, যাদবপুরেই আমার জন্ম। আমি কোনোদিনই সেসব জায়গায় যাইনি। আর আমার পিতা ভারত স্বাধীন হওয়ার আগেই এখানে চলে এসেছিলেন, কারণ আমার জ্যাঠামশাই, বড় জ্যাঠামশাই এখানে কালীঘাটেই থাকতেন। ভারত স্বাধীন হওয়ার আগে থেকেই আমার বাবাও ছিলেন। আর আমার মারও দেশ হচ্ছে ওই সিলেটেরই ঢাকা দক্ষিণ, যেখানে চৈতন্য মহাপ্রভুর জন্ম। ওনারও পিতা বা সবাই কিন্তু সংস্কৃতেরই সব পণ্ডিত ছিলেন এবং তারা সংস্কৃতই সব পড়াতেন। তো সেই একটা মানে সম্পর্ক তো জিনগতভাবে থাকতেই পারে, কেউ বলতে পারে।
আর ছোটবেলা থেকেই, সেটা জানি না কেন, ছোটবেলা থেকেই আমার এই আধ্যাত্মিকতা, পুজো পাঠ এবং এই যে সংস্কৃত স্তোত্র এইসবের প্রতি একটা ন্যাক ছিল। প্রথমে জন্মেই তো আমি সংস্কৃত পড়বো এই ধারণা হয় না। এবং এর পেছনে আমার পরিবেশ কি, আমার অবশ্য এদের এই দাদুদের আমি কোনোদিনই দেখিনি। আমার বাবাও আমার খুব কম বয়সে মানে আমাকে রেখে উনি পরলোকগত হয়েছেন। তো আমার ঠাকুরমা ছিলেন, আমার ঠাকুরমাও বিদুষী বিদুষী মানে এই অর্থে উনি কোনো টোলে টরেননি, কিন্তু ওনার সমস্ত এইসব সংস্কৃত স্তোত্র, এইসব রামায়ণ মহাভারত ইত্যাদির যে গল্প, এগুলো সব ছিল। আমি আমার ঠাকুরমার পাশে শুয়ে শুয়ে এই সমস্ত শুনতাম রাত্রে এবং দিনের বেলাতেও। আমার ঠাকুমার কাছে শুনে শুনে আমি সমস্ত বিভিন্ন দেবদেবতার ধ্যান মন্ত্র স্তোত্র এগুলো সব আমার তখনই মুখস্থ, এবং মানে এইসবের দিকে আমার একটা ন্যাক ছিল। এরপরে আমি এই রহড়া রামকৃষ্ণ মিশন, সেই রহড়া রামকৃষ্ণ মিশনে আমি ভর্তি হই এবং আমার মা ভর্তি করে দেন ওখানে। আমার দাদাও ওখানে পড়েছে। সেখানে যাওয়ার পরে আমার এই যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে পরিপূর্ণ হতে শুরু করেছে, এবং সেখানে গিয়েও আমার এইসব ন্যাকগুলো ছিল। আমি এই সমস্ত এই পুজো পাঠ এগুলো নিয়েই বেশিক্ষণ থাকতাম, বা এই যে মন্ত্রগুলো, এইগুলোর মানে কি এইসব, তখন এই মহারাজরা বলতেন আর 1 বছর যাক, তো এই ক্লাস 6-এ উঠলে একটু একটু শিখতে পারবি, এবং 7-এ উঠলে সংস্কৃত থাকবে, সেগুলোর মানে বুঝতে পারবি। এটা আমার অদম্য আছে, কবে 7-এ উঠবো, একটু সংস্কৃত পড়বো, পড়ে এগুলো শিখবো। তারপরে যখন 7-এ উঠলাম, আমি সংস্কৃত পড়লাম, দেখলাম যে ওই বিষয়টাই আমার কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠেছে। এবং আমাদের ওখানে রহড়া রামকৃষ্ণ মিশনে সব সাবজেক্টই, কারণ ওটা ভালো স্কুল, এখনও স্কুল, সব ছাত্রকেই যে যে বিষয়গুলো ছিল সব বিষয়ে সমান নজর দেওয়া হতো। যেমন ইংরেজি, যেমন বাংলা, তেমনি সংস্কৃতটাও যে পর্যন্ত ছিল, 7-8-এ তো কম্পালসারি ছিলই, সেইগুলোর প্রতি সমান যত্ন দিয়ে পড়ানো হতো, এবং অভিজ্ঞ সব শিক্ষকরা ছিলেন। তা আমার মনের মধ্যে এগুলো ছিল সুপ্তভাবে। তারপরে আমি সেই উপযুক্ত শিক্ষক পেয়ে গেলাম ওখানে, তাদের কাছে পড়ে আমার খুব ইন্টারেস্টও তৈরি হলো, আমার আগে থেকেই ছিল। এবং আস্তে আস্তে সেই 7-8-এ আমি সব সংস্কৃত ভালো করে, অন্য বিষয়েও শিখেছি, কিন্তু এটার প্রতি আমার বিশেষ নজর, এই বিশেষ আগ্রহ এই ভাষাটার প্রতি। এবং সেটা জিনগতভাবেই হোক বা আমার পূর্বজন্মের সংস্কার। আমাদের নারায়ণচন্দ্র গোস্বামী মশাই, আমি ক্যালকাতায় বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি, ওনার কাছে পড়েছি, উনি একটি মজা করে একটা কথা বলতেন যে দেখো, আমাদের শাস্ত্রেও সেটা আছে যে এই জন্মে আমাদের পুনর্জন্ম আছে কি না, এই নিয়ে যে একটা আমাদের দার্শনিক বিতর্ক রয়েছে। সেখানেও আমাদের দার্শনিকরা বলেন যে আগের জন্মে আমি যে বিষয় নিয়ে চর্চা করেছি, যে বিষয়ে সেগুলোর সংস্কারগুলো থাকে, এই জন্মে সেগুলো অনুকূল পরিবেশ পেলে সেগুলো স্ফূর্তি লাভ করে। আমাদের নারায়ণচন্দ্র গোস্বামী মশাই পড়াতেন এটা, তো কেউ কেউ বলতো যে স্যার এই বিষয়টা তো এইবারের পরীক্ষায় আসবে না, গত বছর এসে গেছে, এটা এবারে পড়বো না। উনি বলেন না না, এরকম করো না। বলে কেন? স্যার তোমরা এত ভালো ছাত্র, তোমরা যদি এই বিষয়টা পড়লে না, ধরো পরীক্ষায় এলো না, যেটা এলো সেটা তুমি পাশ করে গেলে, এরপরে তো তুমি অনেক নম্বর পাবে, দিয়ে অধ্যাপক হবে। আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমার মৃত্যুর পরে আমি আবার জন্মাবো, জন্মে আমি কিসের ছাত্র হবো বলো তো? সংস্কৃতেরই ছাত্র হবো। বলে কেন? না আমি সংস্কৃতের চর্চা করেছি, আমার ভেতরে তো ওটাই থাকবে, তাই না? গীতাতেও ভগবান বলেছেন যে এই জন্মে যা যা আমি করি সেই সব সংস্কারগুলো নিয়ে আমি যাব, আমি সংস্কৃতই পড়বো। তো এসে তুমি আমার টিচার হবে, তখন তো আমি মুশকিলে পড়বো। আমি জানতে, তুমি তো আমাকে এগুলো পড়াবে না, কারণ তোমার পড়া নেই এই বিষয়টা, তুমি তখন পড়াবে না। আর তুমি না পড়ালে আমার তো এগুলো স্মরণ আসবে না, মানে এগুলো আমার অভ্যেস করা আছে কিন্তু আমার মনে পড়বে না, তখন তো আমি বঞ্চিত হব। বাবু তুমি ভালো করে পড়ো। আমি বক্তব্য এইটাই, এবং আমাদের শাস্ত্রেও সেটা বলেছে যে একটা জন্মের পরে যারা পুনর্জন্মে বিশ্বাস করে যে অনেকগুলো বিষয় থাকে, তার মধ্যে কোনো একটা, কেউ ভালো একটা বাবা তাকে ভর্তি করে দিলেন, সে আঁকাও শিখছে, নাচও শিখছে, গানও শিখছে, কিন্তু দেখা গেল কারো নাচের প্রতি বেশি নজর। বুঝতে হবে ওইগুলোর আগের জন্মে অভ্যেস করা আছে, তাই না? আমাদের কবির ক্ষেত্রে, কবিত্বের প্রসঙ্গেও তো বলেছেন যে এই যে শক্তি বা প্রতিভা, এটা কিভাবে হয়?
এইভাবে আগের জন্মের বারবার অভ্যেস করতে 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 একটা সংস্কার তৈরি হয়। প্রতিভাটা একটা সংস্কার বিশেষ। ঠিক সেই জন্যেই ওরকমই আমারও মনে হয় যে ওই চর্চা আমি নিশ্চয়ই আমার আগের জন্মে আমি প্রচুর করেছি, এবং আমার ছোট থেকেই সেইটা ছিল, আস্তে 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 স্ফুরিত হয়েছে, এবং অদৃষ্টবশত সেই অনুকূল পরিবেশ আমি পেয়ে গিয়েছি, তাই না? যেমন এই বীজ থেকে অঙ্কুর হয়, কুশলস্থ বীজ মানে যেটা বক্সের মধ্যে রাখা থাকে তার থেকে হয় না, কিন্তু সেটা যদি উপযুক্ত মাটিতে ভূমিতে সেগুলোকে রোপণ করা হয়, জল বায়ু ইত্যাদি পায়, মানে সহকারী সমবধান যদি হয়, তখন তার থেকে কিন্তু বীজ মানে অঙ্কুর হয়, তারপরে গাছ হয় ইত্যাদি ইত্যাদি। আমাকে কেউ কোনোদিন বলেনি জোর করে যে তুমি সংস্কৃতই পড়ো, এইসব কোনো কিছু না, বা অন্য কোনো বিষয়ে আমি ভালো নই না পেয়ে আছে এইটা নিয়েই পড়বো সংস্কৃত, এটাও নয়। তা আমার ওইভাবেই আগ্রহটা আমার ভেতর থেকেই ছিল। আমি কিন্তু এমন নয় যে অন্য কোনো বিষয়ে পাইনি বলে আমি সংস্কৃত পড়েছি, তা নয়। আমার নিজের ভেতর থেকেই সেই ইচ্ছাটা হয়েছে, এবং সেটা আমার আগের সংস্কার থেকে, এবং আমি উপযুক্ত পরিবেশ পেয়েছি, সেই জন্য আস্তে আস্তে করেছে। এবং 7-8-এর পরে যখন 9-10-এ এসছি, তখন মোটামুটি একটা ঠিক হয়ে যায় কে কী নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করবে। তখন আমার একদম স্থির বিশ্বাস আমি সংস্কৃত নিয়ে পড়াশোনা করব। এই রহড়া রামকৃষ্ণ মিশনেই আমি পড়তে গিয়ে আমি স্মরণ করছি, সেই সময় সব মাস্টারমশাইদের কাছে আমি পড়েছি, সব বিষয় নিয়েই পড়তে হতো। কিন্তু সংস্কৃতের মাস্টারমশাই প্রথমেই আমি বলি আমাদের পূজনীয় শ্রীযুক্ত বিধুভূষণ নন্দ মহাশয়, তিনি কিন্তু তখন রিটায়ার করে গেছিলেন, কিন্তু অবসরকালীন সময়ে তিনি পড়াতেন, কিন্তু আমি ওর দ্বারাই বেশি প্রভাবিত হয়েছি। এবং এছাড়াও তখন রেগুলার শিক্ষক ছিলেন শ্রীযুক্ত, উনি ডক্টরেটও ছিলেন, ডক্টর নারায়ণ প্রসন্ন রায় মহাশয় এবং ডক্টর পার্থপ্রতিম ভট্টাচার্য। এরা দুজন আমাকে ওখানে পড়াতেন। প্রত্যেকেই তিনজনই একদম আমাকে, যখন ওরা সংস্কৃত তখন 7-8-এ পড়তো ঠিকই, ওখানে আশ্রমের ভালো ছেলেরা, কিন্তু পরে গিয়ে আর 9-10-এ তখন অ্যাডিশনাল ছিল, ওটা নিয়ে কেউ আর পড়তো না, কারণ ধরতো সংস্কৃত নিয়ে আর পড়াশোনা করবে না। কিন্তু 9-এ গিয়ে আমি বললাম আমি সংস্কৃত নেব। ওরা আমাকে খুব খুশি হলেন। ওরা আমাকে কেউ জোর করেননি, বলে সংস্কৃত নেবে তুমি একা, তোমাকে কি হেডমাস্টার মহারাজ কি পারমিশন দেবে? অ্যাডিশনাল কি আপনার একারই ছিল, কেউ তো নিত না। 7-8-এ পড়াতো। তাই বললাম যে আমি এটা নিয়েই পড়াশোনা করব। তখন আমি সংস্কৃত নিলাম, এবং হেডমাস্টার মহারাজ বললেন সংস্কৃত নিয়ে পড়বে কেন, অন্য কিছু নিয়ে পড়াটড়ো, সংস্কৃত নিয়ে কেউ বললেন, আমি আর নাম বলছি না, অন্য কিছু নিয়ে পড়াশোনা করলেই হয়, একজনের জন্য আবার ক্লাস। তখন ওখানে ছিলেন স্বামী বোধাতীতানন্দজি, অমর শঙ্কর মহারাজ, তিনি এখন পরবর্তীকালে কাশীতে ছিলেন, সেবাশ্রমে ওনার শরীরও চলে গেছে। ওনারও সংস্কৃতের প্রতি, উনি সংস্কৃতের লোক ছিলেন না, কিন্তু সংস্কৃত জানতেন, খুব আগ্রহ। উনি আমাকে বলেন না আমি ফাইট করব। উনি জুনিয়র হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, উনি গিয়ে হেডমাস্টার মহারাজের সঙ্গে কথা বলে না একজন হলেও তাকে দিতে হবে। স্বামীজি বলে গেছেন যে সংস্কৃত এবং সম্মান দুটো একসঙ্গে চলে, সংস্কৃতের প্রতি এত অনুরাগ দেখিয়েছেন, আর তারই প্রতিষ্ঠানে এখানে আমরা সংস্কৃতকে পড়তে চাইছে, তাকে আমরা নিরাশ করব? এটা সম্ভব নয়। উনি ফাইট করলেন, যুদ্ধ করে একজনের জন্য ক্লাস বরাদ্দ হলে পড়লাম, এবং সেখানে আমি অনেক আনন্দ পেয়েছি। মানে আমার আগেই জন্মের যাই সংস্কার থাক না কেন, আমি সমস্ত কিছু এরা এত সুন্দর করে পড়িয়েছেন, আমি সব ধরেছি। এবং বিশেষ করে বিধু মাস্টার মশাই কিভাবে শুদ্ধ করে সংস্কৃত লিখতে হয়, কিভাবে মানে মনের ভাব প্রকাশ করতে হয়, সংস্কৃতের যে খুঁটিনাটিগুলো একদম কোনো রকম ধোঁয়াশা ছাড়া, মানে মোটামুটি শিখে গেলাম টেলাম না, যত রকম জট টট আছে সব কাটিয়ে শুদ্ধ করে সংস্কৃত লেখা। আমি তখন ওই 9-10-এ যে অ্যাডিশনাল পড়েছি, তখনই আমি সুন্দর অনর্গল সংস্কৃত লিখতে পারি, কোনো রকম চিন্তা ভাবনা নেই। এবং সাধারণ সংস্কৃত লিখতে গেলে যা যা জানা দরকার সবই আমি জানি। এবং উনি আমাকে আরও ব্যাপার, আমার অন্য দিক, সেটা আজকের আলোচ্য বিষয় নয়, এই যে ক্রিয়াকাণ্ড কর্মকাণ্ড এইসবের প্রতিও আমার খুব আগ্রহ ছিল, সেইগুলো তো আমি ওনার কাছ থেকে শিখেছি, শ্রীযুক্ত বিধুভূষণ নন্দ মহাশয়ের কাছ থেকে। এবং পরবর্তীকালে আমি অনেক পুজো টুজোও করেছি, রামকৃষ্ণ মিশনে দুর্গা পুজো, কালী পুজো ইত্যাদি, সেটা অন্য দিক। কিন্তু এই দিকটা প্রথম আমি ওখানে তৈরি হয়েছি, শুদ্ধ সংস্কৃত লেখা এই সমস্তগুলার, এবং সংস্কৃতর সম্বন্ধে যেটা প্রাথমিক জিনিস, সেই জিনিসটা আমার ওখানেই গড়ে উঠেছে। এরপরে আমি আসলাম হায়ার সেকেন্ডারি পড়ার জন্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, এটা আবাসিক মহাবিদ্যালয়। সেখানে আমি হায়ার সেকেন্ডারি পড়তে এলাম। সেখানে পড়তে এসে আমি গৌরাঙ্গ ভবনে থাকতাম,
সেখানে একজন সংস্কৃতের লোক জুটে গিয়েছিলেন আমাদের। তিনি হচ্ছেন আর কেউ না, এখন রামকৃষ্ণ মঠ ও মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পূজনীয় শ্রীমৎ স্বামী তত্ত্ববিদানন্দজি মহারাজ। তখন উনি ব্রহ্মচারী ছিলেন, উনিও তখন এমএ পড়ছেন। এই রামকৃষ্ণ সংঘে যোগদানের পরে উনি অনার্স পাস করে এসেছিলেন। তো রামকৃষ্ণ সংঘ চাইলো যে উনি এমএ পাস করুন, উনি গৌহাটি ইউনিভার্সিটিতে এমএ পরীক্ষা দেবেন প্রাইভেটে, কিন্তু তার আগে উনি ওইখানেই থাকতেন। আমাদের ভবনের অধীক্ষক ছিলেন, গৌরাঙ্গ ভবনের, এবং মেনলি উনি পড়াশুনো করবার জন্যই ওখানে এসেছিলেন, ওখানে বিভিন্ন পণ্ডিতদের কাছে পড়াশুনো করবেন বলে। তো উনি আমাদের অধীক্ষক ছিলেন। উনি আমাকে দেখে খুব অবাক যে আমি সংস্কৃত নিয়ে, তখন তো হায়ার সেকেন্ডারি পড়তে এসেছি, তখনও সব বিষয় পড়তে হয়, কিন্তু উনি, ওনার সঙ্গে আমার যোগাযোগ হলো, এবং ঘটনাচক্রে উনিও সিহট্টিও, সিলেটের লোক। সেটার জন্য কিছু নয়, কিন্তু আসলে সংস্কৃতের জন্য। তো অনেকেই আমাকে বলছে সংস্কৃত নিয়ে পড়ে কি হবে, হ্যাঁ অন্য বিষয় নিয়ে পড়ো, সংস্কৃত তো ভালো ঠিকই, কিন্তু পড়ে তো কোনো চাকরি টাকরি হবে না। কিন্তু আমি বলছি আমার চাকরি টাকরি আমার সব লক্ষ্য না, আমি আগে পড়ি, তারপরে যা হয় হবে। এবং আরেকটাও জিনিস, তখন আমাদের রহড়া রামকৃষ্ণ মিশনে রমানন্দজি ছিলেন, আমার একটা আধ্যাত্মিক ভাবও ছিল। অনেকে ভেবেছিলেন আমি সাধু হয়ে যাব, সন্ন্যাসী হয়ে যাব, এবং আমাকে রমানন্দজি বা ওরা সব ছিলেন, আমি তো পুজো টুজোও করতাম ওখানে, ওরাও ধরে নিয়েছেন, বলছে হ্যাঁ তুমি সংস্কৃত পড়ো, কোনো অসুবিধা নেই, কারণ তুমি তো সাধুই হয়ে যাবে, আর তাতে সংস্কৃত পড়ে আসলে বরং ভালোই হবে। মানে পরবর্তী রমানন্দজি উনি তখন সেক্রেটারি, হ্যাঁ উনি তখন রহড়া রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি ছিলেন, ওনার সময়ই আমি ওখানে প্রবেশ লাভ করি। হ্যাঁ পরে সারদাপীঠে ছিলেন, এখনও তিনি আছেন, কাশী সেবাশ্রমে আছেন, অনেক বয়স ওনার, আছেন এখনও উনি। তো উনি বললেন না সংস্কৃত যদি তুমি চাকরি বাকরি করতে চাও তাহলে সংস্কৃত নিও না, কিন্তু তা না হলে পরে তোমার আধ্যাত্মিক জীবনের সঙ্গে সংস্কৃত ঠিকই আছে, তুমি সংস্কৃত নিয়ে পড়াশোনা করে এখানে জয়েন করবেন। আর আমারও কিন্তু তখন অনেকটাই ইচ্ছে যে আমি সাধু টাধুই হয়ে যাব, সন্ন্যাসী হয়ে যাব, এবং আমি চাকরি টাকরি করবো না ওই যুক্তির জন্য পড়িনি, কিন্তু যে চাকরি যেহেতু করতে হবে না সংস্কৃত তা নয়, ভালো লাগা থেকেই পড়েছি, তবে আমার অন্য ভালো লাগা থেকেই ভাবতাম যে সাধুই হয়ে যাব, এইটাই ভাবটা ছিল। তা আমাকে নরেন্দ্রপুরেও যখন এলাম, ওখানেও সবাই বললেন যে এখানে হায়ার সেকেন্ডারিতে পড়ছো, পরবর্তীকালে তুমি ওই সংস্কৃত নিয়ে অনার্স টনার্স করো না। আমি বললাম না, আমি সংস্কৃত নিয়েই অনার্স পড়বো পরবর্তীকালে, কিন্তু ওখানে সংস্কৃত নিয়ে অনার্স পড়ার ব্যবস্থা ছিল না। তো ওখানে তত্ত্ববিদানন্দজি ছিলেন, উনি আমাদের ওখানে ডক্টর প্রদ্যোৎ কুমার বন্দ্যোপাধ্যায়, উনি একজনই শিক্ষক ছিলেন, অধ্যাপক ছিলেন ওখানে, ওটা কলেজ, কিন্তু তখন কলেজেই হায়ার সেকেন্ডারি পড়ানো হতো। তো উনি আমাকে দেখে খুব খুশি হলেন, বাহ তুমি খুব প্রতিভাবান। এবং আমি রহড়া থেকে যখন যাই তখনই সংস্কৃতে কবিতা টবিতা লেখাও, আমি সংস্কৃত মানে লেখা টেখা শেখা যা সব আমি সব রহড়াতেই শিখে গিয়েছি। ওখানে আমি সংস্কৃত শুদ্ধ লিখতে পারি, এগুলো দেখে তত্ত্ববিদানন্দজি খুব অবাক হলেন, এবং উনি আমাকে সব সময় খুব স্নেহ করতেন, গাইড করতেন, করতেন। এবং ওই প্রদ্যোৎবাবু সবসময় না থাকলে তত্ত্ববিদানন্দজিও আমাদের কিছু কিছু ক্লাস নিয়েছেন। এবং আমার বাড়ির অবস্থা তো খুব ভালো ছিল না, রহড়াতে আমি ফ্রি স্টুডেন্ট ছিলাম, এবং এই যে নরেন্দ্রপুরে গেলাম সেখানেও আমি ফ্রি ছিলাম। সেখানে নাম না বললেই হয় না যে স্বামী সুপর্ণানন্দজি, পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, এখন উনি গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সেক্রেটারি, উনি প্রিন্সিপাল ছিলেন, আমাকে একদম পুরো ফ্রিতে পড়ার ব্যবস্থা করে দিলেন। আর এই তত্ত্ববিদানন্দজি সব সময় আমাকে সাহায্য করতেন। উনি পরবর্তীকালে আমি সংস্কৃত নিয়ে যাতে পড়তে আমার কোনো অসুবিধে না হয়, এই যে গোলপার্কে আমি পরবর্তীকালে শ্রীমোহন তর্কতীর্থ মশাইয়ের কাছে পাঠ নিয়েছি, স্কলারশিপ পেয়েছি। লোকেশ্বরানন্দজি যখন ছিলেন, এই তত্ত্ববিদানন্দজি নিজে সব ব্যবস্থা করেছিলেন, স্কলারশিপের ব্যবস্থা, এই শ্রীমোহন বাবুর কাছে আমি পড়তে পারি সেই সব ব্যবস্থা, এই সব তত্ত্ববিদানন্দজি করেছেন। আর এই আমাদের সুপর্ণানন্দজি উনি সমস্ত ফ্রি করে দিয়েছিলেন। এরা যদি না থাকতেন তাহলে আজকে এখানে বসে বসে আমি লেকচার দিতে পারতাম না। মানে এই জিনিসগুলো ওরা আমাদের এই সাহায্যগুলো করেছেন, এগুলো একদম কোনোদিন ভুলবার নয়, এইগুলো করেছেন। তা আমার এই সংস্কৃতের যে পড়ার পেছনে এইরকমভাবে এরা উৎসাহ দিয়েছেন আমাকে। ওখানে পাস টাস করলাম, তো করবার পরে আমি এরপরে গিয়ে আমি কলেজে ভর্তি হয়েছি। তো স্যার আপনি বললেন কলেজে মানে সংস্কৃত নিয়ে অনার্স পড়ছেন, তখন নিশ্চয় সংস্কৃত কলেজে, আমি যতটুকু জানি। আমার ব্যক্তিগত একটা ধারণা, এবং আমাদের ক্লাসেও একবার লিঙ্গুইস্টিক্সের অধ্যাপক একজন বিখ্যাত, উনি বলতেন স্কুল হলে কোনো একটা নামকরা স্কুলেতে সকলে গিয়ে ভর্তি হয়,
কিন্তু যদি উচ্চশিক্ষা লাভ করতে চাও তাহলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে তার সার্বিক খ্যাতিটা না দেখে আমি যে সাবজেক্টটা চুজ করেছি ওই সাবজেক্টটা যেখানে খুব বিখ্যাত, ওই ডিপার্টমেন্টটা বিখ্যাত, ওখানকার ফ্যাকাল্টি খুব বিখ্যাত, সেই ডিপার্টমেন্ট দেখে ওই কলেজে ভর্তি হওয়া উচিত। তো তখন আপনি যখন ভর্তি হয়েছেন সংস্কৃত কলেজে, তখন তো সংস্কৃত কলেজের খুব রমরমা, এবং সংস্কৃত অনার্স নিয়ে পড়বো, সংস্কৃত কলেজে ভর্তি হব না এই ভাবটা তো ছিলই না, বরঞ্চ আগে সংস্কৃত কলেজেই ভর্তি হব। এই যে তখন পরিবেশ ছিল সংস্কৃত কলেজের, সেইটা যদি আপনি একটু বলেন। একদম ঠিক কথা, সত্যিই তাই, যে কেউ যখন কোনো বিষয় নিয়ে পড়াশুনো করবে তখন সে সবসময় ভাববে যে যেটা বেস্ট যেটা ইনস্টিটিউশন আমি সেখানেই পড়বো, তবে তার যোগ্যতাও দেখে সবসময় ইচ্ছে থাকলেও সেখানে নিজের ইয়ের জন্য মানে চান্স পাওয়া যায় না, সুযোগ পাওয়া যায় না। তো আমার সেটা কোনোটাই ছিল না। আমি যথেষ্ট আমার রেজাল্ট খুব ভালো, মানে আমি আমার ইচ্ছে আছে কিন্তু আমার পরীক্ষার পারফরমেন্স ভালো নয়, বা আমি ভালো ছাত্র নই সেই জন্য চান্স পাবো না তা না। তো আমি কোথায় পড়বো? অনেকে আমাকে অনেক রকম বললেন, আচ্ছা আশুতোষ কলেজ কাছাকাছি হবে। আমাদের সত্যদা বলতাম সুপর্ণানন্দজিকে, তো ওনার যে বলছিলাম, উনি কিন্তু আমাকে নরেন্দ্রপুরে যখন আমি কোনো কলেজের ছাত্র ছিলাম সেখানেই ফ্রি করেননি। উনি বলছেন তুমি বাড়িতে গিয়ে কী করবে, বাড়িতে গিয়ে তোমার তো মানে খাবার দাবারই জুটবে না। আমার বাবা গত হওয়ার পরে নিজে খুব কষ্ট করে মানে অন্যের বাড়িতে কাজ করে নিজের জীবন চালিয়েছেন আমাদের মিশনে ভর্তি করে দিয়ে, তো খুব স্ট্রাগল করতে হয়েছে। তো সত্যদাই বলছি সুপর্ণানন্দজিকে, ওখানে চল এটাই ছিল, উনি এখনও তাই বলি। তো উনি আমাকে বললেন, আরে বাড়ি গিয়ে কী করবে, এইখানে থাকো, এখানে লাইব্রেরি আছে, বই আছে, সংস্কৃত নিয়ে পড়ো, যেখানেই যে কোনো কলেজে পড়ো, কাছাকাছি কোথাও পড়ো, এখানে থাকো, এখানে ফ্রি থাকবে, খাবে। এমন উনি কি আমাকে যাতায়াত ভাড়া দিতেন, যে কলেজে যাবে সেই যাতায়াত ভাড়াও তোমাকে আমি দিচ্ছি, সেটা করতেন। আমি গৌরাঙ্গ ভবনেই থাকতাম। তো কোথায় পড়বো? অনেকে বললেন আশুতোষ কলেজ হও, এ হোক। আমাকে এই প্রদ্যোৎবাবু এবং গৌরদাস মহারাজ ছিল, ওরা বলে না 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 না, সংস্কৃত কলেজ আছে, সংস্কৃত কলেজ থাকতে আর অন্য কোনো যাওয়ারই জায়গা নেই। এবং ওখানের যা পরিবেশ, ওখানের যা ফ্যাকাল্টি সেই সময়, ওখানেই যেতে হবে। তা আমি ওখানেই গিয়ে ভর্তি হলাম। ওখানে ভর্তি হওয়ার পরে আমার জীবনের আরেকটা ইতিহাস, ওখানে যাওয়ার পরে সংস্কৃত কলেজের তখন বেশ রমরমা। ওখানে সংস্কৃত কলেজের দুটো স্তর ছিল, একটা হচ্ছে যে টোল বিভাগ, চতুষ্পাঠী বিভাগ, আর আরেকটা হচ্ছে অ্যাংলো সংস্কৃত বিভাগ, যেখানে বিএ পড়া হয়। ওটা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনে অ্যাফিলিয়েটেড একটা কলেজ, ওখানে বিএ পর্যন্ত পড়া যায়, অনার্স পড়া যায়, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে গিয়ে এমএ করতে হয়। তো আমি সংস্কৃত কলেজে ভর্তি হলাম, বিএ অনার্সে ভর্তি হলাম। সেই অনার্সে ওখানে ভর্তি যখন হলাম, ওখানে একটা সুবিধে, অনার্সে কেউ যদি পড়াশুনো করেও সে টোলেও পড়তে পারবে, ওর সঙ্গে টোল আছে। টোলে তখন বিখ্যাত সব অধ্যাপক ওখানে, এবং সংস্কৃতময় পরিবেশ। এখানে বলেই রাখি, এই যে সংস্কৃত কলেজ, এইটা তো ব্রিটিশদের স্থাপিত, তাই না? এবং এই কলেজের যে বিদ্যাসাগর তো প্রিন্সিপাল ছিলেন, এবং তারপরেও অনেক বিখ্যাত সমস্ত পণ্ডিত স্কলার তারা সব এখানকার অধ্যক্ষ হয়েছিলেন। এবং সংস্কৃত কলেজটা কিন্তু মেইনলি সংস্কৃত শিক্ষা, সংস্কৃত চতুষ্পাঠীতে সংস্কৃত শিক্ষা এবং পারম্পরিকভাবে সংস্কৃত শিক্ষা, এবং সংস্কৃত শিক্ষা, এইটাই হচ্ছে মেন উদ্দেশ্য। সংস্কৃত শিক্ষাটাই হচ্ছে সংস্কৃত কলেজের মেন উদ্দেশ্য ছিল। এবং তারপরে যখন এইগুলোতে অ্যাংলো সংস্কৃত মানে এই রীতিতে, যেমন বিএ অনার্স পড়াশুনো, সেখানেও কিন্তু সংস্কৃতই মুখ্য, তার সঙ্গে সংস্কৃতের সঙ্গে যে অ্যালায়েড সাবজেক্টগুলো ছিল, যেমন ওখানে পালি, তারপরে হচ্ছে লিঙ্গুইস্টিক্স ছিল, তারপরে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, এই সব বিভাগগুলো ছিল যেগুলোর সঙ্গে সংস্কৃতের খুব যোগাযোগ। এবং এই বিষয়গুলো অন্য কোনো কলেজে তখন ছিল না, ওখানেই পড়তো। তো সংস্কৃতের সঙ্গে অ্যালায়েড বিষয়, এটাই সংস্কৃতের কিন্তু মেন, সংস্কৃত পড়া মানে সংস্কৃত স্টাডিজই হচ্ছে সংস্কৃত কলেজের মেন লক্ষ্য ছিল। এবং এই জন্যে ওখানকার যে প্রিন্সিপাল যারা হতেন সব সংস্কৃতের লোকই হতেন, মানে সংস্কৃতের বাইরের লোকও হয়েছেন কখনো কখনো, ওই যোগ্য মানে সেই রকম সংস্কৃতের লোক না পাওয়া গেলে তখন হয়েছেন, তবু ওই অ্যালাইড সাবজেক্ট থেকে হয়েছেন। হ্যাঁ, এবং এখনো বলে দিচ্ছি, এখনো যে সংস্কৃত ইউনিভার্সিটি সেটা হয়েছে, সংস্কৃত কলেজ অ্যান্ড
ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির অ্যাক্টও যে করা হয়েছে সেটা আমাদের ইন্ডিয়ার যে আরও অন্যান্য সংস্কৃত ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি যেটা রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান তিরুপতি, ওইসব ইউনিভার্সিটিরও যে সমস্ত যে এবং আমাদের এই যে লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় যেটা দিল্লিতে আছে, এগুলোর যে এম মানে এগুলোর যে অ্যাক্ট, সেই অ্যাক্টে এইসব ইউনিভার্সিটির যে এম, এই এখন যে আমাদের সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি তার এমও এক, সেটা অনেকে পড়ে দেখে না, যেটা আমাদের বিধানসভাতেই পাস হয়েছে যেটা এক, তাতে সেই ইউনিভার্সিটির মতোই এখানেও আছে। এখানে 15খানা এম দেওয়া আছে, এখন যেটা সংস্কৃত কলেজটা ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়ে গেছে, এখানে 15খানা এম এর মধ্যে 13খানাই একদম স্পষ্টই সংস্কৃতের সঙ্গে রিলেটেড, আর 2খানা সংস্কৃতের সঙ্গে রিলেটেড, আর 2খানাও সংস্কৃতের সঙ্গে রিলেটেড কিন্তু অতটা স্পষ্ট না হলেও রিলেটেড, কিন্তু 13খানা একদম স্পষ্টভাবে সংস্কৃতের সঙ্গে রিলেটেড। তা আমাদের সেই সময়ে তো কলেজ ছিল, তো সেখানেও সংস্কৃত শিক্ষাটাই ওখানে মূল ছিল, এবং আমাদের প্রিন্সিপালরাও সব সংস্কৃতের ছিল। এবং ওখানে যে টোল বিভাগ তখন রমরমা, টোলে আমাদের ছিলেন পণ্ডিত হিমাংশু কুমার স্মৃতিতীর্থ, হ্যাঁ, এরা প্রত্যেকেই পূজ্য বরেণ্য অধ্যাপক। তিনি ছিলেন স্মৃতির জন্য নিযুক্ত ছিলেন, টোলটা গমগম করতো, স্মৃতির জন্য নিযুক্ত ছিলেন। কিন্তু উনি শুধু স্মৃতির নয়, স্মৃতি, মীমাংসা, জ্যোতিষ, কাব্য, কলাপ, ব্যাকরণ সবগুলোরই পণ্ডিত, একদম তুখর পণ্ডিত নিযুক্ত ছিলেন ওর জন্য, কিন্তু পড়াতেন অন্য বিষয়, এইগুলোও পড়াতেন। আচ্ছা। তারপরে বিশ্বনাথ শুক্লজি ছিলেন, উনি বাঙালি নন, উনি বারাণসীর অধ্যাপক ছিলেন, তিনি মীমাংসার জন্য নিযুক্ত ছিলেন, কিন্তু উনি ব্যাকরণেরও ওনার উপাধি ছিল, ব্যাকরণেরও খুব যোগ্য লোক ছিলেন। তারপরে আমাদের মহামহোপাধ্যায় দীননাথ ত্রিপাঠী মহাশয়, যাকে পণ্ডিত উনি পণ্ডিত দামোদর আশ্রম, হ্যাঁ, দীননাথ ত্রিপাঠী মহাশয়, ব্রহ্মচারী মেধা চৈতন্য, উনিও ওই সময় মহাচার্য বিভাগে আসতেন। তারপরে আমাদের সিদ্ধেশ্বর পঞ্চতীর্থ ছিলেন, উনি সাহিত্যের জন্য নির্দিষ্ট হলো পঞ্চতীর্থ, অন্য ন্যায়টায় সব বিষয়ে জানতেন, করেছেন। তারপরে পণ্ডিত শিবৎস লাঞ্ছনপতি ছিলেন, ন্যায়ের, নব্য ন্যায়ের। তারপরে শঙ্করাচার্য মিশ্র ছিলেন, পণ্ডিত শঙ্করাচার্য মিশ্র, উনি সাংখ্যের। এইরকম আরো বহু সমস্ত পণ্ডিত ছিলেন, মানে গমগম করতো ওখানে। এই সমস্ত বিষয়গুলোতে এরা তুখর পণ্ডিত, সমস্ত পাঠ নিতে সবাই অনেক দূর দূর থেকেও আসতো। এবং আমরা ওখানকার ছাত্র হওয়ার সুবাদে ওখানে যারা সংস্কৃত অনার্স নিয়ে পড়তো তাদের একটা আলাদা করে কোর্সও করতে হতো, এবং সেটাতে পরীক্ষা আলাদা করে হতো, টোলে গিয়ে সেই ক্লাস করতে হতো, এবং সেটার জন্য স্কলারশিপও পাওয়া যেত এবং পুরস্কার পাওয়া যেত ওতে ফার্স্ট টাস্ট হলে, সেটাও আমি পেয়েছি। তো ওখানে আমি সে সমস্ত পড়তে যেতে পারতাম। আর এখানে যারা আমাদের এইখানে মানে বিএ অনার্সে যারা পড়াতেন, তার মধ্যে প্রথমেই নাম করতে হয় যিনি আমার অত্যন্ত প্রিয় মাস্টারমশাই, যার দ্বারা আমি বেশি প্রভাবিত হয়েছি, তিনি হচ্ছেন পূজনীয় অধ্যাপক ডক্টর জয়দেব গাঙ্গুলি মহাশয়, উনি ছিলেন। এছাড়াও ওখানে অধ্যাপক শৈলেশ ভট্টাচার্য মহাশয় ছিলেন, উনি বেদান্ত ইত্যাদি পড়াতেন। তারপরে অধ্যাপক প্রণব রায় ছিলেন, উনি ন্যায়েরই লোক কিন্তু অন্য অনেক বিষয় পড়াতেন। তারপরে অধ্যাপক ডক্টর দিলীপ কাঞ্জিলাল মহাশয় ছিলেন, উনি তো প্রিন্সিপালই ছিলেন, তবে উনি প্রিন্সিপাল হয়েছেন পরে, আমার সময় 3বার প্রিন্সিপাল চেঞ্জ হয়েছেন, তো উনি আমাদের শেষের সময় ছিলেন। উনি গভর্নমেন্ট সার্ভিস তো অন্য জায়গা থেকে ট্রান্সফার হয়ে এসেছিলেন, উনি ছিলেন। তারপরে আমাদের দেবিকাদি ছিলেন, কৃষ্ণাদি ছিলেন, এরাও পড়াতেন, এরা ওদের তুলনায় জুনিয়র, কিন্তু প্রত্যেকেই খুব তুখর সংস্কৃতের। এবং অধ্যাপক মুক্তারাম বন্দ্যোপাধ্যায় মহাশয় ছিলেন। এর মধ্যে জয়দেব বাবু, ওনার আমার প্রতি খুব মানে প্রভাব আছে এবং আমি ওনার দ্বারা খুব প্রভাবিত। উনি এমনিতে স্মৃতি এবং ইনস্ক্রিপশনের লোক, কিন্তু কি বিষয় যে জানতেন না সেটাই আমার ভেবে পাই না। উনি আমাদের সব ক্লাসে নিতেন, বেদও পড়াতেন, ব্যাকরণও পড়াতেন, তারপরে সাহিত্যেরও ক্লাস নিতেন, এমনকি এই যে তর্ক সংগ্রহ সেটা আমাদের প্রণববাবু পড়াতেন ন্যায়ের, উনিও পড়াতেন। কিন্তু অন্য সময়ে উনিও কিন্তু আমাদের অবসর সময় বলতেন। উনি প্রথমেই ওনার নজরে গিয়ে আমি পড়লাম। উনি কি করে দেখে আমার ক্লাসের প্রথমে পারফরমেন্স দেখেই আমাকে আলাদা করে ডাকলেন, বললেন না তোমার কিনা খুব ভালো হবে, তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে, তোমাকে তৈরি হতে হবে, একটা ব্যাখ্যা লিখে আনতে বললেন। আমি সংস্কৃত কিন্তু শুদ্ধ লিখতে পারি,
আর কবিতাও আমার সেই নরেন্দ্রপুরে, আমি ওই রহড়া থেকেই ছোট ছোট অনুষ্টুপ ছন্দে লেখা শুরু করেছিলাম। আমি যখন নরেন্দ্রপুরে থাকি তখন আমি কবিতা লেখা শুরু করে দিয়েছি, এবং এই সংস্কৃত কলেজে এসে সেখানেও আরো সুন্দর পরিবেশ পেয়েছি, কবিতা লেখা সেখানেও বেরিয়েছে, কারণ এখানে সব কবিতে ছড়াছড়ি ছিলেন তখন। তো জয়দেববাবু আমাকে বললেন না, উনি আমাকে পথ দেখালেন। উনি বললেন দেখো এখানে যত বিষয় আছে অনার্সে সবগুলোই তোমাকে পড়তে হবে, এই সাহিত্য ভালো লাগে কি অমুকটা ভালো লাগে না তমুকটা ওইসব না, বাছাবাছি না, সবগুলো পড়তে হবে। আমাদের শাস্ত্রগুলো সব ইন্টারলিঙ্কড, সবই পড়াতেন। এবং পড়ানোর কৌশল কি, একটা পড়লাম, যা কিছু শুনলাম লিখে দিলাম। একটা ব্যাকরণের সূত্র উনি পড়ালেন আমাকে, পড়িয়ে আমাকে বললেন যে ব্যাকরণের সূত্রও ছিল, একটা ব্যাখ্যা করতে বললেন, আর একটা মনুস্মৃতি আমাদের পাঠ্য ছিল ওই রাজধর্ম প্রকরণ, তার একটা শ্লোক, এবং আরেকটা সাহিত্যের কোনো শ্লোক, এই তিনটে ব্যাখ্যা লিখে আনতে বললেন। আমি জানি আমাকে লিখতে, আমি সংস্কৃত তো শুদ্ধ লিখতে পারি, সুন্দর করে লিখে নিলাম, হ্যাঁ 3 পাতা 4 পাতা করে এক একটা ব্যাখ্যা লিখে নিয়ে ওনাকে দিলাম। উনি দেখলেন, দেখে ঘজ ঘজ করে সব কেটে দিলেন। বললাম হ্যাঁ সংস্কৃত সব কেটে দিলেন, আমার সব ভুলটা কোথায়? তো আমি বললাম যে স্যার এই যেগুলো, বলে ভাষা শুদ্ধ থাকলেই কি হবে, শুধু এগুলো কিচ্ছু হয়নি, কিভাবে ব্যাখ্যা লিখতে হয় তার একটা কৌশল আছে। মানে শর্টে শার্টে মানে একটা এত 3-4 পাতা ধরে তুমি 5 পাতা ধরে একটা ব্যাখ্যা লিখলে পরীক্ষায় শেষ করতে পারবে না। তোমাকে এই পদ্ধতি মানে, এবং তার মধ্যে তোমাকে বৈশিষ্ট্য করতে হবে, অন্যের থেকে আলাদা হবে তোমার লেখাটা, কিভাবে করতে হবে তার কিছু কৌশল আছে। সেগুলো আর এই ক্যামেরার সামনে বলে লাভ নেই, সেটা আমার ছাত্রছাত্রীদের আমি ক্লাসেই বলি, সেইভাবে লিখতে হবে। আমার চোখ খুলে, হ্যাঁ সত্যি আমি তো সেরকম লিখিনি। বলেন এইভাবে লিখে আবার এনে দেখাও। আবার লিখে এনে দেখালাম, উনি খুশি হলেন এবং আমিও খুশি হলাম। প্রথমে খুব রাগ হয়েছিল যে এত লিখলাম সুন্দর করে হলো না, এই পদগুলো দেখিয়েছেন। এবং উনি আমাকে প্রতিনিধিত্ব করতেন, যা কিছু করবে, যা কিছু তোমার লেখা তার মধ্যে একটা ইউনিকনেস থাকতে হবে প্রত্যেকটার মধ্যে, এবং কী করে পড়তে হয়, মানে যে কোনো টেক্সট বা যে কোনো বিষয় কীভাবে পড়তে হয় তার একটা কৌশল আছে, পড়ারও কৌশল আছে। এই পড়ার কৌশল, কিভাবে সব বিষয়গুলো পড়তে হবে, কতটুকু কোথায় ধ্যান দিতে হবে, কিভাবে লিখতে হবে, এবং কিভাবে নিজের বৈশিষ্ট্য তৈরি করতে হবে লেখার মধ্যে, বলার মধ্যে, এই সবগুলো ট্রেনিং উনি দিতেন। ওনার ক্লাসের পরে ওনার সঙ্গে সঙ্গে আমরা সংস্কৃত সাহিত্য পরিষদে এই হেঁটে যেতাম, উনি ওখানকার সদস্য ছিলেন। ওই যেতে যেতেও অনেক উপদেশ দিতেন, ক্লাসের বাইরেও অনেক উপদেশ দিতেন, এবং ভবিষ্যতেও আমি উনি ওনার বিষয় ওইটা, কিন্তু আমাকে উনি বললেন ন্যায় নিয়ে পড়তে। তবে আমার নিজেরও ভালো লাগতো ন্যায় নিয়েই পড়বো। উনি বললেন তুমি ন্যায় নিয়েই পড়াশুনো করো, সেটা নিয়ে পড়াশুনো করেছি, নিজে ইনস্ক্রিপশন এবং উনি স্মৃতির, কিন্তু আমাকে বলেছেন তুমি এইটা নিয়ে পড়ো, ন্যায় নিয়ে পড়ো, এবং আমার নিজেরও ইচ্ছে ছিল সেটা নিয়েই পড়তে। এবং উনি অন্যদের নির্দেশ করতেন, ভালো শিক্ষক হতে গেলে কি হতে হবে সেটা বলতেন, এবং একজন আদর্শ শিক্ষক ছিলেন, নীতিপরায়ণ, কখনো কোনো অন্যায় করতেন না। উনি অনেক উঁচু পোস্টে ছিলেন, উনি রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান তখন ছিল না, কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে ওই আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আন্ডারে সংস্কৃতের একটা ইয়ে ছিল, তার উনি মানে ডেপুটি ছিলেন। এবং ওই নীতি বা সংঘাতের কারণেই ছেড়ে উনি এখানে এসেছেন। ওনার ওই জন্যে উড়িষ্যা বা এইসব, উনি আমাদের সদাশিব কেন্দ্রীয় পরিষদ যেটা, তার উনি তখন একটা কলেজ ছিল, তার প্রিন্সিপালও ছিলেন। আমাদের অনেকেই ব্রজকিশোর সাইটাই সব বড় বড় লোকেরা এখন যারা আছেন তারা সব ওনার ছাত্র। আচ্ছা। তো উনি সেসব ছেড়ে নীতি, ন্যায় নীতির জন্য কোনোদিন অন্যায় করতেন না। আরেকটা জিনিস সংস্কৃত কলেজে ছিল, এই যে 2 দিকে পড়া, আর টোলে গিয়ে পণ্ডিত মশাইদের কাছে, ওরে বাবা হিমাংশু পণ্ডিত মশাইয়ের কাছে গেছি, মনে হতো উনি সবই জানেন, স্মৃতির লোক কোথায়, উনি সব কিছুই, বিশ্বনাথ শুক্ল যার কাছে আমরা পড়তে যেতাম দেখেন বিশাল পণ্ডিত, আমরা কোনোদিনই এর ধারে কাছে যেতে পারবো না। সত্যি যেসব মাস্টারমশাইদের কাছে পড়েছি, আজকে আমি যেখানেই যাই না কেন আমি তাদের নখের যোগ্যও নেই। এখনো আছেন 2-1 হ্যাঁ, আমাদের আমার পূজনীয় অধ্যাপক মৃণালকান্তি গঙ্গোপাধ্যায় মহাশয় আছেন, ওনাদেরকে গিয়ে দেখো, তাহলে আমাকে মনে হবে যে আমি একটা কিচ্ছু না, ছাড়। তো যাই হোক, এই সমস্ত সব প্রকাণ্ড পণ্ডিত সব আমি ওদেরকে পেয়েছি, এটা আমার সৌভাগ্য। এদের কাছ থেকে ওই টোলেও গিয়ে পড়াশুনো করেছি, পারম্পরিকভাবে অধ্যয়ন করবারও সুযোগ আমার হয়েছে, বিএ অনার্স পড়ার সঙ্গে সঙ্গে। আরেকটা জিনিস ওখানে সংস্কৃত কলেজে হতো, পরিবেশ ছিল, মানে সংস্কৃতময় পরিবেশ ছিল, কম্পিটিশন। হ্যাঁ, এই যে ছাত্ররা সংস্কৃতে বলতে লিখতে পারবে, এইটার ব্যাপারটাও ছিল। এবং
প্রত্যেক মানে ওখানে পাক্ষিক 2 সপ্তাহে একবার করে প্রতিযোগিতা হতো। এই যে শাস্ত্রীয় বিষয়ের ভাষণ, ডিবেট, সব সংস্কৃতে, কিন্তু কবিতা আবৃত্তি এসব ছিল সমস্ত কিছু। তা আমার বেশি ইন্টারেস্ট ছিল এই ডিবেট এবং হচ্ছে শাস্ত্রীয় বিষয়, এবং সেগুলো এক্সটেম্পোর স্পিচ, কিন্তু মানে এটা হওয়ার ঠিক 2 ঘন্টা আগে বিষয়ে বলা হবে, তার আগে না, কিন্তু সবই সংস্কৃতে। এবং সেটা শনিবার করে হতো, 2 সপ্তাহে একবার করে। এবং সেখানে ওই টোলের পণ্ডিত মশাই, টোলেই হতো, পণ্ডিত মশাইরা সব তাকিয়াতে বসতেন, এবং আমাদের এই বিএ অনার্সে যারা পড়াতেন তারাও, সেই টিচাররাও যেতেন, সবার সামনে নাম দিতে হতো এবং বিষয় সেখানে ডিবেট। এবং ক্লাসেও আমাদের জয়দেব বাবু টাবু সব সংস্কৃতেই বেশিরভাগ বলতেন, বাংলাও বেশি বলতেন ঠিকই, সংস্কৃতেই বেশিরভাগ বলতেন সমস্ত কথাবার্তা। তো ওই সবই অনুষ্ঠান অংশগ্রহণ করেছি, এবং সারা বছরে যতবার ডিবেট হলো, সব হলো, এগুলো সব পয়েন্ট যোগ করে করে যে ফার্স্ট হবে, সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা দিবসের দিনে তাদেরকে সব পুরস্কার দেওয়া হতো। এবং সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা দিবসটারও বিশাল ঐতিহ্য ছিল। পুরো সংস্কৃতে, বেশিরভাগটাই সংস্কৃতে পরিচালিত হতো। সংস্কৃত নাটক হতো, গান হতো, এবং নৃত্যনাট্য এসব হতো। এবং আরেকটা জিনিস সংস্কৃতের হতো, সেটা হচ্ছে সংস্কৃত কলেজে ওই মানে শাস্ত্রীয় তর্ক। আমরা বিচার সভা, আমাদের ন্যায়শাস্ত্রে আমরা পড়েছি না যে এই যে কথা, তা এখন বাদ, জল্প, বিতণ্ডা 3 রকমের আছে। তো এটা বাদ বিচারই বলা উচিত, কিন্তু ওটা জল্পের মতো আকার নিত কখনো কখনো। বাদ বিচার হলেও জল্পের আকার কখনো কখনো নিত। সেটা আমাদের ক্ষেত্রে মানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা হতো, ছাত্রদের মধ্যে একটা হতো। সেখানে মধ্যস্থ থাকতেন আমাদের কোনো টিচার, সব সংস্কৃতে কোনো একটা বিষয় নিয়ে, এবং একটা শিক্ষকদের মধ্যে হতো। আবার এই কলেজের শিক্ষক নিয়েই হতো না, এই কলেজের হয়তো একজন শিক্ষক, অন্য কোনো কলেজের একজন শিক্ষক, তাদের মধ্যেও হতো। তাদের আবার মধ্যস্থ থাকতেন এদেরও শিক্ষক তুল্য রিটায়ার্ড কোনো বড় পণ্ডিত। আমি আমার এই প্রতিষ্ঠা দিবসের দিনে সংস্কৃত নাটকও আমি করেছি, এবং এই অংশগ্রহণ করেছি, এবং এই বিচারেও অংশগ্রহণ করেছি। মানে ছাত্রদের মধ্যে থেকে আমাদের মানে বিচারক থাকতেন, ওই সিমন পণ্ডিত মশাই ছিলেন, শ্রীবৎস লাঞ্ছনপতি থাকতেন, এরা থাকতেন। তারপরে শ্যামাপদ তর্কতীর্থ মহাশয়, উনি তখন কলকাতা ইউনিভার্সিটি চলে গেলেও উনিও কখনো কোনো মধ্যস্থ থাকতেন, এই বিচার হতো। আর শিক্ষকদের বিচারও দেখেছি আমাদের, বিশেষ করে স্মৃতির বিচারের কথা মনে আছে। আমাদের দীননাথ পণ্ডিত মশাই, উনি মধ্যস্থ, আরেকবার গৌরীনাথ শাস্ত্রী মধ্যস্থ, আমাদের হিমাংশু স্মৃতিতীর্থ মহাশয় আর কমলেশ স্মৃতিতীর্থ, এই দুজনে বসেছেন। সে ওই বাদ বিচারটা জল্পে পরিণত হয়েছে। ইনি একটা বলছেন যে না, এটার কোনো প্রমাণ নেই, আপনি ভুল বলছেন, একটা এই আপনি নিগৃহীত হলেন, এটার মানে হলে মানে এই ধরনের সমস্ত কথা। এই নিগৃহীত হওয়ার ব্যাপারটা বা জল্পে ছাড়া, জল্প বিতণ্ডায় হয়, বাদে হয় না। কিন্তু ওই সব জিনিসগুলো তখন মধ্যস্থ, আরে না 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 না, অয়ম বাদ বিচার, এই সমস্ত মানে পয়েন্ট অফ ডিফিট, এগুলো এখানে ধরা যাবে না। এই সমস্ত জিনিসগুলো হতো। এগুলো হারিয়ে গেলে আমাদের আর কোনো বৈশিষ্ট্য থাকবে না। সংস্কৃত কলেজে এইগুলো ছিল, আর অন্য কোথাও সেগুলো তো এখনও নেই। তো এই জিনিসগুলো ওখানে সমস্ত আমি পেয়েছি, এবং এই সব শিক্ষা। এবং অন্যরা, আমি জয়দেববাবুর কথা বললাম ঠিকই, বাকি যারা ছিলেন তারা প্রত্যেকেই খুব স্বনামধন্য এবং সুন্দর করে সমস্ত পড়াতেন। এইখানে আমি অনার্স পাস করলাম, তারপরে আমি MA পড়বার জন্য গেলাম। এই তো শুনেই বোঝা যাচ্ছে যে যেমন ওই স্বর্ণযুগ, সংস্কৃতের স্বর্ণযুগ আমার কাছে তো মনে হচ্ছে। এরপরে আপনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে গেলেন নিশ্চয়ই MA পড়ার জন্য। ওইখানে কেমন পরিবেশ ছিল? ওখানেও খুব সুন্দর পরিবেশ ছিল। আমি একটা কথাই বলি, আমি যে সংস্কৃত কলেজে পড়েছি, এত সুন্দর পরিবেশ, যে সব কথা বললাম, তখন আবার পণ্ডিত মশাইরা অন্যরা বলতেন আমাদের কি দেখছো, এর আগে আরও বেশি রমরমা ছিল। আমার স্যাররা আবার বলতেন আমাদের থেকেও কোনো বড়, আমরা যাদের কাছে পড়েছি, ওরা যাদের কাছে পড়েছেন, মানে ওই গৌরীনাথ শাস্ত্রী মহাশয়, মানে যাদের কাছে পড়েছেন তার মধ্যে গৌরীনাথ শাস্ত্রী মহাশয় ছিলেন। উনি কিন্তু আসতেন সংস্কৃত কলেজে, আমরা দেখেছি। বলছেন এদের মতো এবং আরও অনেক সমস্ত বড় বড় লোক ছিলেন, আমরা তাদের কাছে কিছুই নয়, এসব বলতেন। বাবা, এদের কাছেই আমরা এরকম। আর ওরা আবার বলছেন, ওদের টিচারদের কথা বলতেন, বলছে এইটা এখন কিচ্ছু দেখছো না, এটা সব নষ্ট হয়ে গেছে, আরও আগে ছিল। কিন্তু এটা ওরা বলতেন। কিন্তু আমিও গিয়ে কলকাতা ইউনিভার্সিটিতে এই সমস্ত অধ্যাপকদের অনেককেই পেয়েছি, যারা অসামান্য,
তাদের কাছ থেকে আমি শিখেছি। ওখানে আমাদের সময় তখন ছিলেন অধ্যাপক নারায়ণচন্দ্র গোস্বামী। উনি ন্যায়ের লোক, কিন্তু ন্যায় বললে কি হবে, উনি কিসের না, ব্যাকরণ, সাহিত্য সব কিছুই। আর ছিলেন ওই আশুতোষ অধ্যাপক, আর ছিলেন মানে উনি এখন রিটায়ার্ড, উনি এখনো আছেন আমার মাস্টারমশাইদের মধ্যে। তুমিও তার কাছে পড়েছো, আমাদের MKG স্যার, অধ্যাপক মৃণালকান্তি গঙ্গোপাধ্যায়, হ্যাঁ মৃণালকান্তি গঙ্গোপাধ্যায় উনি ছিলেন। উনিও কিসের নয়, উনি যে পড়াতেন মানে সে অদ্ভুত, কত সুন্দর সমস্ত পড়াতেন। একদম মনে হতো যে উনি বেদও আমাদের পড়াতেন, ব্যাকরণেরও ক্লাস নিতেন, আসলে ন্যায়ের লোক, ন্যায়ও পড়াতেন, কিন্তু সবগুলোতেই মনে হতো উনি সবগুলোরই স্পেশালিস্ট, এত সুন্দর করে পড়াতেন উনি ছিলেন। এছাড়াও আমাদের ডক্টর অধ্যাপক দীপক ঘোষ মহাশয় ছিলেন, তারপরে অধ্যাপক সীতানাথ আচার্য মহাশয় ছিলেন, অধ্যাপিকা রত্না বসু মহোদয়া ছিলেন, অধ্যাপক সত্যজিৎ লায়েক মহাশয় ছিলেন, তারপরে আমরা অধ্যাপক নারায়ণ চ্যাটার্জি মহাশয় ছিলেন, এবং এই MKG স্যারেরও মাস্টারমশাই, যেমন নারায়ণ গোস্বামী মহাশয় তো MKG স্যারেরও মাস্টারমশাই, আরেকজনও ছিলেন, উনি হচ্ছেন অশোক চ্যাটার্জি মহাশয়। ওনাকে আমি 1 বছর মতো পেয়েছি, মানে লাস্টে উনি আমাদের সময়ই ওনার ফেয়ারওয়েল হলো, এদেরকে সব পেয়েছি। আর এছাড়াও ওখানে অতিথি অধ্যাপক হিসেবে এই সংস্কৃত কলেজ থেকে সব যেতেন, এই স্মৃতি গ্রুপে আমাদের হিমাংশু পণ্ডিত মশাই পড়াতে যেতেন। আরেকজনের কথা বলতে ভুলে গেছি, সংস্কৃত কলেজে বেদের অধ্যাপক ছিলেন পণ্ডিত হরিনারায়ণ ভট্টাচার্য, বেদতীর্থ, উনি পরবর্তীকালে বেদবিদ্যালয়েও আমাদের পড়াতেন। তো উনিও আমি ছাত্রাবস্থায় উনিও তখন সংস্কৃত কলেজে ছিলেন, উনিও ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসতেন। আরও অনেকে, শ্যামাপদ তীর্থ মহাশয় আসতেন, অনেকে বাইরে থেকেও অনেক সব ভালো ভালো, জয়দেব বাবু উনিও যেতেন ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াতে। এরা সমস্ত এইভাবে আমাকে সব পড়িয়েছেন, এবং MKG স্যারের ক্লাসে খুব সুন্দরভাবে উনিও কীভাবে লিখতে হয়, কোনো নতুন করে বৈশিষ্ট্য করতে হয়, এই সমস্ত সব বলতেন। আর নারায়ণচন্দ্র গোস্বামী মশাই ছিলেন, ওনারও প্রভাব আছে, উনিও খুব সুন্দর, ওনারও বাড়িতে আমি গেছি, উনিও কখনো কখনো ডেকেছেন কোনো বিষয় নিয়ে পড়তে আমাকে। উনি আমার নিজে ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করে, গোপাল ছিলেন ওনার নিত্য আরাধ্য, ভোগ দিয়ে যেতেন, ডোবার লেনে থাকতেন, ওনাকে সঙ্গে আসতাম ট্রামে করে ওনাকে নিয়ে। ভোগ রান্না করতে করতে কোন সময় বেগুন ভাজা পুড়ে গেছে, উনি বলছে এখন ভাগো, কোনো বিষয় নিয়ে পড়িয়েছেন আমাকে। এবং ক্লাসের মধ্যেও উনি যে কী বিষয় জানতেন না বোঝা মুশকিল ছিল, এই সমস্ত পড়াতেন। তো ওদের কাছে বিশেষভাবে আমি উপকৃত হয়েছি। এছাড়াও আমাদের শ্যামাপদ ন্যায়াতের কর্তৃত্ব ছিলেন, আমি যেহেতু ন্যায়ই স্পেশাল এইসব ছিলেন, এবং অন্যরাও সব প্রত্যেকেই খুব সুন্দর সব পড়াতেন, ওখানের থেকেও আমি এই সমস্ত কিছু শিখেছি। আর ওই সংস্কৃত কলেজের যেটা বলতে একটা ভুলে গেছি, ওখানেও আমি দেখেছি যে ওই আমার জয়দেববাবুও বলতেন যে তাকে সবই পড়তে হবে, এবং তোমাকে ভালো কবিতাও লিখতে হবে, কারণ ওখানে সবাই দেখতাম শ্লোক লিখতে পারতেন। সিদ্ধেশ্বর পঞ্চতীর্থ তো একদম সঙ্গে সঙ্গে শ্লোক রচনা করতেন। হিমাংশু পরিবন্দ্যোপাধ্যায় স্মৃতির লোক, তিনিও সংস্কৃতে কবিতা লিখতেন, প্রত্যেকেই। শ্রীবৎসলাঞ্জন পতি এবং বিশ্বনাথ শুক্ল প্রত্যেকেই কবিতা লিখতেন। নারায়ণ গোস্বামী মশাইও সুন্দর কবিতা লিখতেন, জয়দেববাবুও কবিতা লিখতে পারতেন। বলে তুমি কবিতা, আমার তো কবিতা লেখার আগেই অভ্যাস ছিল, ওটা দেখেও খুব খুশি, বলে এইটাকে তুমি এগিয়ে নিয়ে যাও, এইসবের প্রেরণাও কিন্তু দিতেন। তখন শ্লোক লিখতে সবাই পারতেন। তো এইভাবে আমি কলকাতা ইউনিভার্সিটিতেও পড়াশোনা করলাম। তারপরে আমি কলকাতাতে MPhil করেছি, সেটা আমার তখন সুপারভাইজার ছিলেন এই MKG স্যার। তারপরে আমি PhD করেছি যাদবপুর ইউনিভার্সিটিতে অধ্যাপিকা সর্বাণী গঙ্গোপাধ্যায়ের কাছে। উনি আমাদের গুরুমাতা MKG স্যারের স্ত্রী। তো আমি MKG স্যারের কাছে করতে চেয়েছিলাম, কিন্তু ওনার কাছে সেই সময় ফাঁকা ছিল না, মানে আমাকে নেওয়ার মতো। উনি আমাকে বললেন ওখানে করবার জন্য ওনার কাছে, মানে সর্বাণী ম্যাডামের কাছে। তো আমি ওনার কাছে পড়েছি, কিন্তু মেন গাইডেন্স তো মানে ওই MKG স্যারই মানে বেশিরভাগ সময়টা নির্দেশনা দিয়েছেন। হ্যাঁ, আমাদের সর্বাণীদিও খুব স্নেহশীলা, সব রকম সাহায্য করেছেন। তো মেন MKG স্যারই দিয়েছেন, ওখানে আমি PhD করেছি। এই হচ্ছে আমার শিক্ষা জীবন। তো স্যার, আপনি আপনার বিদ্যালয়ের শিক্ষা দিয়ে শুরু করলেন, আপনার কলেজ লাইফের কথা বললেন, এবং বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, MPhil PhDর কথা বললেন। এই পুরো জায়গা জুড়ে অনেক স্মৃতিচারণা হলো, অনেক আপনি আচার্যদের কথা বললেন। আপনার স্মৃতিচারণার মধ্যে অনেক মহারাজের কথা এলো, আপনার স্মৃতিচারণার মধ্যে মিশনের অনুকূল পরিবেশের কথা এলো। একটা বলি, এই রামকৃষ্ণ মিশনের অবদান আমার জীবনে বিশাল।
এই রামকৃষ্ণ মিশন না থাকলে আমি এখানে দাঁড়াতে পারতাম না। এই বললাম রহড়াতে আমি ভর্তি হয়েছি, তারপরে নরেন্দ্রপুরে গেলাম, তারপরে আমি যে অনার্স পড়েছি সেই নরেন্দ্রপুরে থেকেই যাতায়াত করতাম সংস্কৃত কলেজে, ওখানেই থাকতাম, খেতাম, এবং আমাকে যাতায়াতের ভাড়াও পর্যন্ত 75 টাকা তখন বললেন তো, কিন্তু সেটাও সব মিশন থেকেই দিতেন সব। এবং পরবর্তীকালেও এমফিল বা এসব করবার সময় আমি ওখান থেকে স্কলারশিপ সব পেতাম, সেগুলো সব গৌরদাস মহারাজ মানে তত্ত্ববিদানন্দজি ব্যবস্থা করে দিয়েছেন। তো একটা বীজ যেমন নিজে যদি বীজ যদি যুক্ত হয় এবং তার সাথে যদি অনুকূল মাটি, অনুকূল বাতাস, অনুকূল বায়ু, আলোক পায়, সে তো সত্যিই মহিরুহে পরিণত হবে। মাধ্যমিকে স্যার অ্যাডিশনাল সংস্কৃতে আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেন, সে কারণে সিলভার মেডেল পান। পরবর্তীকালে বিএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন, সেই কারণে একটা আলাদা সংস্কৃত কলেজ থেকে স্কলারশিপ, কাশীনাথ স্কলারশিপ পান। এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন, সেই কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পান। এবং যদিও বেরিয়ে গেছেন তবুও সংস্কৃত কলেজ থেকে তাকে ফেলিসিটেশন দেওয়া হয়। এবং অল ইন্ডিয়া এডুকেশন কম্পিটিশন হয়েছিল ন্যায়ের উপরে, সম্ভবত 1993 সালে, সেইখানেও উনি ফার্স্ট হয়েছিলেন, সেখানেও গোল্ড মেডেল পান ন্যায়েতে। এটা পারম্পরিক রীতিতে যে এই বাদজল্প বিতণ্ডার কথা, তর্ক কম্পিটিশন, ভাষণ প্রতিস্পর্ধা। এবং শুধু এমএতে সংস্কৃত বলে নয়, একটা সমস্ত সাবজেক্টের মধ্যে বেস্ট স্টুডেন্ট হয়, বেস্ট অলরাউন্ডার স্টুডেন্ট নির্বাচিত হয়েছিলেন, যে কারণে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর শঙ্কর দয়াল মেডেল এটাও উনি অ্যাচিভ পান। এটা তো পুরো ছাত্র জীবনের একটা কৃতিত্বের জায়গা। এরপরে যেটা আমরা এখন ইদানিংকালে যারা আমরা ছাত্ররা রয়েছি তারা আরও বেশি করে জানি, 2018 সালে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তার পক্ষ থেকে উনি শিক্ষারত্ন উপাধিতে ভূষিত হন। তো এই যে আপনি শিক্ষারত্ন উপাধিতে ভূষিত হন, এই শিক্ষকতার কৃতিত্বের জন্যই তো এইটা মান পেয়েছেন। আপনার শিক্ষা জীবনটা, শিক্ষা কর্মজীবনটা যে শুরু হলো, তার ক্রমটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, আমি এরপরে বলি যে আমাদের সময়, ও ভালো প্রশ্নই করেছে, সেই সময় সংস্কৃতে কিন্তু মানে চাকরি ওই স্কুলে তখন এই কিছুদিন কলেজে মানে কলেজে চাকরি পাওয়ার কিছু অসুবিধে ছিল সেই সময়। আমার সময় একটা কোনো একটা কারণে কিছুদিন বন্ধ টন্ধ ছিল, কিন্তু স্কুলে চাকরি সমস্ত সেই সময় হতো। এবং আমাদের সময় স্কুল সার্ভিস কমিশন ছিল না, সমস্ত স্কুলগুলো ইন্টারভিউ করে নিত, এবং গভর্নমেন্ট কলেজ স্কুলগুলোতে সব পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হতো। তো ওই সময় আমার সমস্ত বন্ধুরা যারা বেরিয়েছে তারা সব বিভিন্ন স্কুলে ইন্টারভিউ দিয়ে সব হয়েছে, চাকরি পেয়েছে স্কুলে। এবং গভর্নমেন্ট স্কুলেরও একটা ইন্টারভিউর জন্য একটা মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট হলো, আমি অ্যাপ্লাই করেছিলাম। আমি তখন তো বেরিয়ে গেছি সংস্কৃত কলেজ থেকে। একদিন ডক্টর জয়দেব গাঙ্গুলি শাস্ত্রী, আমার যে মাস্টারমশাই, তার সঙ্গে কিন্তু আমার যোগাযোগ আছে, তিনি আমাকে ডাকলেন কারো মাধ্যমে। তখন তো কোনো ফোন ছিল না যে ওকে দেখা করতে বল, আমাকে বললেন, গেলাম। যার পরে বললেন, তুমি কি অ্যাপ্লাই করেছো ওখানে? এলে হ্যাঁ। খবরদার যাবে না, উনি আমায় বললেন। বলে মানে? খবরদার যাবে না, তুমি স্কুলে চাকরি করবে এখন তুমি গিয়ে, তোমার যা তোমার সামনে অনেক ভালো দিন আছে। স্কুলে একবার ঢুকে গেলে মানে স্কুলের শিক্ষাটাও খুব দরকার, ভালো ওখানে লোক যাওয়া দরকার, তার জন্য অন্য লোক আছে, তুমি না। তুমি হায়ার এডুকেশনে যাবে, তুমি কলেজ ইউনিভার্সিটিতে পড়ালে পড়ে, তবে গিয়ে তোমার কলেজে পড়ালে তোমার অনেক বেশি ছাত্ররা উপকৃত হবে, এ হবে। আমি স্যার আমার তো এখন কিছুই। বলে না, তুমি ওইগুলোতে যাবে না, গেলে তোমার হবে কিন্তু তুমি ওখানে যাবে না কখনোই। বলে আমি বললাম, স্যার আমার বাড়িতে তো একটা চাকরি দরকার এরকম। বলে এতদিন কি করে চললো? আরও একটু কষ্ট করো, মাকে বলো আর একটু কষ্ট করতে, তুমি আমার কথা বিশ্বাস করো, আমার দিকে তাকাও, আমি হয়তো তখন থাকবো না। কিন্তু নির্মমভাবে না সেই কথাটা মিলে গেছে, আমি তখন থাকবো না, কিন্তু তুমি দেখবে আমার কথা মিলিয়ে তুমি এমন জায়গায় গিয়ে পৌঁছবে, তখন মনে হবে যে আমি তোমাকে এরকম এখন বাধ্য, তোমার এখন ভালো লাগবে না যে আমি তোমাকে একটা চাকরি পাওয়া থেকে বিরত করছি, তখন দেখবে তোমার কত ভালো লাগবে। তুমি স্কুলে যাবে না। আর একটা শুনে রাখো, যদি যাও চরম অপমানিত হবে। একটা কনফিডেন্সিয়াল কথা তোমায় বলে দিচ্ছি, আমি কিন্তু এক্সপার্ট হয়ে যাব। আমি এক্সপার্ট হয়ে যাব কলেজ, মানে এই যে পাবলিক সার্ভিস কমিশনে আমিই যাব এক্সপার্ট হয়ে।
তুমি গেলে কিন্তু তোমার হবে তো নাই, আমি চরম অপমানিত করবো, আর আমার কোনো প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। আমি হাত জোর করে বলছি, স্যার আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দিতে পারবোই না। বলে না, এটা যেন মনে থাকে, ওইদিকে একদম পা মারাবে না। আমি আর গেলাম না। আমার বন্ধুরা তারা এখনো কিন্তু ওনারই দেওয়া চাকরি করছে বিভিন্ন জায়গায়, আমি নাম আর বলছি না, তারা সমস্ত ওখানে আছেন, চাকরি করছেন। উনি একটা এসব না বুঝে টুঝে বললেন, অনেকে আমাকে বলেছিল তুমি যেতে পারতেন, কিন্তু আমি ওনাকে ধ্রুবতারা ভেবে রেখেছিলাম। তারপরে বিবেকানন্দ বেদবিদ্যালয় এটা প্রতিষ্ঠিত হয়েছে ওখানে। তখন ওইখানের দায়িত্বে ছিলেন একজন মানে ট্রাস্টি, কাউকে ওখানকার মেন দায়িত্বে রাখা হয়, পরম পূজনীয় স্বামী শিবময়ানন্দজি মহারাজ। উনি পরবর্তীকালে ভাইস প্রেসিডেন্টও হয়েছিলেন, তারপরে গত হয়েছেন। ওনার সঙ্গে আমার পরিচয় রহড়া রামকৃষ্ণ মিশন থেকে। আমি রহড়াতে তার কলেজে পড়িনি, কিন্তু উনি কলেজের প্রিন্সিপাল ছিলেন। কিন্তু আমি যে ছাত্রাবাসে থাকতাম, সেই ছাত্রাবাসের উপরেই উনি থাকতেন। উনি আমাকে, আমার বাবা মাকে সবাইকেই চিনতেন ব্যক্তিগতভাবে, এবং আমি সংস্কৃত নিয়ে পড়াশোনা করছি। উনি আসলে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়েছেন। ওনারও সংস্কৃতের প্রতি খুব অনুরাগ, আমাকে খুব পছন্দ করতেন। উনি খবর পেয়েছেন যে আমি পাশ করে বসে আছি, আর বেদবিদ্যালয়ে ভালো টিচার দরকার। টিচার মানে কি কন্ট্রাকচুয়াল বেসিসে। উনি একদিন আমাকে দেখা করতে বললেন, বলে তুমি এখানে চুপচাপ বসে আছো, কোথাও গেলে না কেন? আমি জয়দেব বাবুর কথাই বললাম, যে উনি বললেন না। উনি হাসছেন, এসে বলেন না, ওনার দূরদৃষ্টি আছে, নিশ্চয়ই ভালো বুঝেছেন। তা তুমি একটা কাজ করো না, আমাদের এই বেদবিদ্যালয়ে তুমি পড়াও না কেন? আমাদের বেদবিদ্যালয়ে পড়ানোটা কিন্তু বাইরের স্কুলের মতো না, তো তুমি ওনাকে জিজ্ঞেস করো। তা আমি জয়দেব বাবুর কাছে এলাম। উনি বলে হ্যাঁ, রামকৃষ্ণ মিশনে খুলেছে, কি কেন, সিলেবাস কি হবে না হবে? তো ওটা তখন ওখানে সবাই স্কুলে পড়তে আসতো, মানে বাইরের স্কুলে মাধ্যমিক দিত, কিন্তু একটা আলাদা কোর্স ছিল যেটা পড়তে হতো ওদের। পরবর্তী করে একটা রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানের অ্যাফিলিয়েশনে পূর্ব মধ্যম উত্তর মধ্যম হয়েছে, কিন্তু আমি যখন গেছি তখন ছিল না, কিন্তু আলাদা একটা কোর্স ছিল। জয়দেববাবু বলেন হ্যাঁ, এইটা দেখে আমার ভালোই মনে হচ্ছে, এখানে তুমি পড়াও। হ্যালো স্যার, এখানে তো মাইনে, যা মাইনে হোক, কিছু না পেলেও তো ওইটাই তুমি পড়াও, ওখানেই পড়াও, তারপরে আস্তে 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 তুমি অন্য জায়গায় যাবে। ওইটাতে আমার কোনো নিজেই একটা পার্মানেন্ট চাকরি ক্যান্সেল করে স্কুলেরই আবার স্কুলেরই দিলেন না, এইটাতে তুমি পড়াও। তো এইভাবে আমি ওখানে গিয়ে জয়েন করলাম, বেদবিদ্যালয়ে গিয়ে পড়িয়েছি। ওখানে আমি 1995 থেকে 2000 সালের ডিসেম্বরের এই 28 তারিখ পর্যন্ত ওখানে ছিলাম। তারপরে 2029 সালে 2000 সালেরই 29 মানে 2000 সালের 28 ডিসেম্বর ছিলাম। 2000 সালেরই 29 ডিসেম্বর আমি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজে, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে বিদ্যামন্দির কলেজে অধ্যাপক হিসেবে ঢুকলাম। ওটা পার্মানেন্ট চাকরি, কিন্তু তখন আর আমার এই ডক্টর জয়দেব গাঙ্গুলি মহাশয় নেই, ছিলেন না। উনি 1997-এ উনি গত হয়ে গেছেন। তারপর ওখানে আমি অধ্যাপক ছিলাম, সিনিয়র লেকচারারও হলাম। এখন লেকচারার ছিল, তখন তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল না। তো তারপরে আমি 2007 সালের এপ্রিলের 19 তারিখ পর্যন্ত আমি বিদ্যামন্দিরে ছিলাম। তারপরে ওই 2007 সালের 20 এপ্রিল আমি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, এখন যেটা RKM ভেরি, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ওই এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট যেটা হয়েছে এখন RKM ভেরি, তখন ওটা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটিতে গেলাম। তারপরে ওখানে ছিলাম। তারপরে 2009 সালের 5ই ফেব্রুয়ারি আমি এখন যেখানে আছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে আমি রিডার হয়ে, বিবেকানন্দ ইউনিভার্সিটিতেও আমি ওপেন পোস্টে রিডার হয়ে গিয়েছিলাম। তারপরে ওখানেও আমি রিডার হয়েই গেলাম। তারপরে পরবর্তীকালে আমি 2013 সালে এপ্রিলে প্রফেসরও হয়ে গেছি ওই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে, এবং সেখানেই এখনো পর্যন্ত আছি। এই প্রসঙ্গে এইখানটাতেই মানে আমি তো আপনার সাথে প্রথম আমার, এবং আরেকটাও বলে নিই এই প্রসঙ্গে, আমি এখানে তো আছি এবং এর সঙ্গে আমার বিভিন্ন জায়গায় অন্য জায়গায় অ্যাসোসিয়েশনও পড়াবার। এই যে গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, সেখানে আমি দীর্ঘদিন রিসার্চ ডিপার্টমেন্টে মানে ফেলো ছিলাম। তারপরে ওখানে ফাংশনাল সংস্কৃত কোর্স একটা, ওটা এখনো আমি আছি, ওখানে পড়ানো হয় অভিনব পদ্ধতিতে একটা, সেটাও আমারই মানে পদ্ধতি, মানে আমি সেই পদ্ধতিতে পড়াই, স্পেশালি আমি সেটাকে অভিনব পদ্ধতিতে পড়াই, সেটা করাই। এছাড়াও আমি বিদ্যামন্দিরেও পরবর্তীকালে
আমি কিছুদিন অতিথি অধ্যাপক হিসেবে ছিলাম, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ছিলাম কিছুদিন আগেই, এইসব জায়গাতে, নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশন কলিকাতা বিশ্ববিদ্যালয়, ওখানে ছিলাম। হ্যাঁ, আগে সব থেকে আগে বলছি বিদ্যা মন্দিরে পড়ানোর সময় আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, আমরা কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পেয়েছি, তুমি পেয়েছো আমাকে এমএতে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগে আমি অতিথি অধ্যাপক রূপে ছিলাম। এই আর কি, দীর্ঘদিন এইসব আমার অ্যাসোসিয়েশন। আমি যেটা বলছিলাম, আমার এই বিদ্যা মন্দিরের কথা বলছেন, আপনার কর্মজীবনের কথা বলছেন, সেই অর্থে পার্মানেন্ট চাকরি যে আপনার বিদ্যা মন্দির দিয়েই শুরু হলো। আমিও বিদ্যা মন্দিরে তখন অনার্স পড়তে ঢুকেছি এই 2001-তে। আমার এখনও স্মৃতি একদম সমুজ্জ্বল। কোনো কঠিন তত্ত্ব কি সাধারণ উদাহরণের মাধ্যমে আপনি এমন বলছেন যে আমাদের যারা, সবাই তো সব রকমের হয় না, সবার মাথাতে এমন ঢুকলো যে সেটা আর বেরিয়ে যাওয়ার মতো নয়। সবাই মুগ্ধ হয়ে আমরা থাকতাম। কলেজে এই সন্ধ্যে 5টা-4টে পর্যন্ত ক্লাস হতো, সব বিদ্যা মন্দিরে সবাই চলে যেতেন, স্টাফ রুমও খালি হয়ে যেত। কিন্তু আমরা কয়েকজন ছিলাম, বিশেষত আমি আরও একজন, যে তারা কিছু জিজ্ঞাসা থাকতো, স্যারের কাছে যেতাম। এমনি ক্লাসে যা রুটিনে যে ক্লাস, সেই ক্লাসগুলো তো উনি পড়াতেনই, কিন্তু কোথাও কোথাও যদি আটকে যেত সেইগুলোও আমাদের তো জিজ্ঞাসা থাকতো। আমাদের তো ওখানে টিউশন ছিল না, না, আমরা শুধু ওই দিনের বেলায় মাস্টারমশাইদের যতটুকু পেলাম, তারপরে তো আর পাবো না। তো স্যারের কাছে আমরা যেতাম, উনি কিন্তু 5টার পরেতেও আমাদেরকে পড়াতেন, যে যেত তাকেই পড়াতেন উনি। আমরা দেখতাম যে স্যারকে 8টা পরেতে, তখন আমাদের একটু পরেই খাওয়ার সময়, উনি 8টা পর্যন্ত থাকতেন। একদিন নয়, বহুদিন হয়েছে। যদি আমরা কলেজ লাইফ যখন শেষ হয়ে গেল, তারপরে আমাদের রেজাল্ট বের হতে আরও কয়েকদিন সময় আছে, প্রায় 3 মাস মতো সময় লাগতো তখনকার দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট বের হতে। আমরা কি করলাম, না স্যার আমরা বাড়ি ফিরে যাব না, আমাদের তো হোস্টেলের মেয়াদ শেষ, হোস্টেলে থাকা যাবে না, আমরা স্যারের পরামর্শ কোথাও একটা ভাড়া থাকবো। উনি পরামর্শ দিলেন, আমরা বেলুর বাজারে একটা বাড়িতে চিলেকোঠা রুমে, একটা রুমে আমরা 8 জন থাকতাম। আমাদের এইটুকুই ডিউটি ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, স্থির হয়ে গেল। ওইখানে আমরা যে বইগুলো সিলেবাসে আছে তখনকার দিনে, সেগুলো আমরা স্যারের কাছে পড়বো। সকালে 2 ঘন্টা, রাত্রিবেলা 2 ঘন্টা আমরা পড়তাম। এই এত যে ক্লাসের বাইরে গিয়ে যে দেখানো, এই যে ডেডিকেশন, এটা সকল টিচারের মধ্যে দেখা যায় না। আর এই দুটো যে জায়গা, একটা ডেডিকেশন আর একটা আমরা সকলে মিলে মানে স্যারের দিকে মুগ্ধ হয়ে থাকতাম। এই যে ক্লাসে সকলকে একটানা অতক্ষণ ধরে মুগ্ধ করে রাখা, এর স্যার কী কৌশল, কী জাদুকাঠি, এটার যদি নিয়ে কিছু বলেন। আমাদের এখনকার যারা পড়ান তারাও এটা জানতে পারবেন, তারাও সেই কৌশল অবলম্বন করবেন। জাদু টাদু কিছু নয়, সবই বাস্তবিক। হ্যাঁ, এই সবই আমার টিচারদেরই অবদান। তুমি তো এমকেজি স্যারকেও দেখেছো, হ্যাঁ, তো উনিও তো জাদুর মতো সবাইকে মুগ্ধ করে রাখতেন। নিশ্চয়ই। তো এরকম আমি জয়দেব বাবুকেও দেখেছি, অন্যদেরও দেখেছি। আসল উদ্দেশ্য, কথাটা হচ্ছে এইটাই, যে শিক্ষককে প্রথমে গিয়ে ছাত্রদেরকে বুঝতে হয়। এবং আমি এইটা বেশি সুযোগ আমাকে ভগবান দিয়েছেন। আমি কিন্তু হঠাৎ করে গিয়ে কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াতে যাইনি, আমি একদম স্কুল থেকে পড়াচ্ছি। মানে স্কুলের শিক্ষক হয়েছি, তারপরে কলেজের শিক্ষক হয়েছি, তারপরে ইউনিভার্সিটির শিক্ষক হয়েছি। ফলে এই সব স্তরগুলোই আমি কি পড়েছি। জয়দেববাবু যদিও চাননি আমি স্কুলে পড়াবো, কিন্তু উনিও আমার বিদ্যালয়ে পড়াই এটাই মানে সাপোর্ট করেছেন। ফলে আমার স্কুলে পড়ানো কিন্তু হয়েছে, স্কুলেও পড়িয়েছি, কলেজে পড়িয়েছি, ইউনিভার্সিটিতে পড়িয়েছি। 3 ক্ষেত্রেই যেটা আমি দেখেছি, ছাত্র পড়াতে গিয়ে যেটা প্রথম কথা হচ্ছে, ছাত্রদেরকে বুঝতে হবে কোন ছাত্র কি লেভেলে রয়েছে, তার জায়গাতে নেমে আসতে হবে। তবে এটা আমি যে বলছি, সেটা কিন্তু এই যে রামকৃষ্ণ মিশনে যে আমি পড়িয়েছি, এই রামকৃষ্ণ মিশনে কি হয়, এখানে সমস্ত অনেক ছাত্র থাকে না, কারণ এখানে অনেকটা অধিকার আগে থেকে মানে কিছুটা অন্তত বাছাই করা হয়, তাই না? এবং আমাদের শিক্ষার ক্ষেত্রেও কিন্তু সব জায়গাতেই বলা হয়েছে যে অনধিকারী তাকে কিন্তু শিক্ষা দেওয়া যায় না, তাই না? নহি ন শাস্ত্রম অদ্রব্যেষু অর্থবৎ, আমাদের এই কাব্যালঙ্কার সূত্রভিত্তিতে আছে। যদিও সেটা কবির ক্ষেত্রে বলেছেন যে অবিবেকী, যার আর কি গ্রহণ মানে বিবেক নেই, বিবেক বলতে আমি এখানে গ্রহণ ধারণ করবার ক্ষমতার কথাই বলবো।
যে ওই যে বালককে পড়ানোর জন্য, বালক হলেও তাকে গ্রহণ ধারণ পটুর বালও বলেছে, গ্রহণ ধারণ ক্ষমতা যুক্ত হতে হবে, নতু স্তনন্ধয়, এইটুকু সামর্থ্য তার থাকতে হবে, মানে এইটুকু সামর্থ্য অন্তত দেখে নেওয়া হয়, এবং এটা অন্যায় না, এটা উচিত করা। কিন্তু যদিও বৃহত্তর ক্ষেত্রে এখন যেটা শিক্ষার প্রসার সব জায়গায় হচ্ছে, এখানে আর বেছে টেছে নেওয়া হয় না। আমি যে ইউনিভার্সিটিতে আছি বা অন্য জায়গায়, ওই সবাই পাশ করলো, সবাই অ্যাপ্লাই করলো, সেখানে নম্বরের ভিত্তিতে আমি জাস্ট নিয়ে নিলাম। নম্বর পরীক্ষাতে পেলেই যে তারা সবসময় সবাই ভালো অধিকারী হয় এমন নয়, অনেক কম নম্বর পেয়েও অধিকারী হয়। কিন্তু এখন আর সেটা বাছাই করবার আমাদের সরকারি মানে ব্যবস্থাতে সেটার সুবিধে নেই, সবাইকেই নিতে হয় এবং অনেক বেশি সিট ছাত্র নিতে হয়। কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠানগুলোতে ওদের একটা নিজস্ব সুবিধা আছে, অনেক ছাত্র নেন না, এবং যেটুকু নেন তার অন্তত গ্রহণ ধারণ সামর্থ্য বিশিষ্ট লোকেদের নেন। ফলে ওইখানে আমি বেদবিদ্যালয়ের কথাই বলছি, সেখানে আমার ওই মানে স্কুলের কথা, সেখানে আমাকে ছাত্রদের রিড করবার আমার সুবিধে হয়েছে। প্রথম কথা, ক্লাসে একটা এমনভাবে পড়াতে, এখন এখানে ছাত্র শিক্ষকদের একটা সমস্যা তৈরি হয় যে একটা ক্লাসে যদি অনেক রকম অধিকারী থাকে, যে একজন খুব ভালো বুঝছে, আরেকজনের সেই লেভেল নেই, তাকে অন্যভাবে ট্রিট করতে পারে। ক্লাস তো আমি দুবার নিতে পারবো না, নির্দিষ্ট টাইমে ঘন্টা পড়ে যাবে। সেই জন্য সেখানে দুটো পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এক হচ্ছে, আমি ওখানে প্রথম কথা বিষয়টা বুঝিয়ে দিলাম, যেটা নিম্ন অধিকারীর যে সেও বুঝতে পারবে, কারণ আমার পাঠ্যসূচিটা তার বোঝা দরকার, সেরকমভাবে আমি পড়িয়ে দিলাম। দেওয়ার পরে বলছি যে দেখো, এক্সট্রা করে এই কথাগুলো বলছি, যারা নিতে পারবে তারা নাও, তাই না? এমন শিক্ষককে খুব সাবধানে পড়াতে হয়, এইসব বুঝিয়ে কে কেমন, কেউ যাতে বঞ্চিত না হয় সেই লেভেলে পড়াতে হয়। আবার কেউ যেন এইটা না বোঝে, ছাত্রদের যে স্টুডেন্টদের যে সাইকোলজি, মানে স্টুডেন্টদের যে মানে ওদের যে মানসিক অবস্থা, সেটাকেও কিন্তু সফল শিক্ষকের উচিত সেগুলোরও সম্বন্ধে আন্দাজ করা, যে তার যে মানসিক অবস্থা, তার সাইকোলজিটা সম্বন্ধেও শিক্ষককে কিন্তু স্টাডি করতে হয়, যে ছাত্রটা কি। কোনো ছাত্রকে যদি সরাসরি বলে দিই এই এটা তোর দ্বারা হবে না, ও বেশি তোর থেকে ভালো, সেটাতে কি হবে? সত্যি ঘটনা হয়তো সত্যি, এটা কিন্তু তাহলে তার মধ্যে একটা চাপ পড়বে, এটা আর বলা যাবে না। এবং এই আসল ব্যাপারটা হচ্ছে কোনো বিষয় বোঝাবার সময় যে এক্সাম্পল, উদাহরণ, এটাই অনেক কাজ করে। এক্সাম্পল বা উদাহরণ, কঠিন জিনিস, সেই কঠিন জিনিসগুলো এই উদাহরণ দিয়ে এবং একটা ভিভিড এক্সপ্রেশন সেটা হবে, সেইটা দিয়ে বোঝাতে হয়। অথবা অনেক সময় হয় কি, সময় না থাকলে বলে এর পরেও আরো কিছু আছে, যাদের আগ্রহ তারা আমাকে ক্লাসের বাইরে জিজ্ঞেস করো, কিন্তু এখানে কিন্তু আরো অনেক কিছু আছে যেটা এই ক্লাসে আমি বললাম না। এইটা জেনারেলি বলাই যায়, সবাই এটা বুঝবে না, আর পরীক্ষায় ওটা না লিখলেও মহাভারত অশুদ্ধ হবে না। কিন্তু যারা আগ্রহী আছে তারা বাইরে আমার কাছে জেনে নাও, বা কখনো কখনো কাউকে বিশেষ করে ডেকে নিয়ে বললাম এই ক্লাসে এটা পড়েছি তো, তার বাইরে। এইটা হচ্ছে আসল টেকনিক। এবং সঙ্গে সঙ্গে সেই ছাত্রের যে সাইকোলজি, ওটা বোঝাও দরকার। আমি সেটাও অভিজ্ঞতাতে বলছি, কোনো ছাত্র দেখছি যে বেদবিদ্যালয়েই দেখেছি, আর নাম করছি না, সে এখনো আছে, অধ্যাপক হয়েছে, ইউনিভার্সিটিতেও আছে, এমন এমন জায়গা থেকে এসেছে, কেন তোর মন হচ্ছে না, কেন? বাড়ির কথা বলল। তখন আবার কি কাউন্সেলিংও করতে হয়েছে আমাকে, তাকে গিয়ে বোঝাতে হয়েছে। তারপর আরো অনেকে কিছু পরবর্তীকালে বয়সেও ছাত্ররা গিয়ে কোথাও কোথাও ব্যথা পেয়েছে, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে, পারিবারিক জীবনে, তারপরে আরো অনেক ক্ষেত্রে ব্যথা পেয়েছে, বা কোথাও একাডেমিক জায়গাতে কোথাও গিয়ে কেউ ওকে অপমান করেছে বা কিছু হয়েছে, বলেছে তোমার দ্বারা কিছু হবে না বা কিছু। এই সব এসে বলতো, স্যার আমি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলছি, আমার এগুলোতে মন বসছে না, এগুলো। তাদের কাউন্সেলিং করা, ওইগুলোকে মাথা থেকে সরানো, প্লাস একটা ভরসা দেওয়া, আমি তো আছি, কোনো চিন্তা নেই, আমি আছি। এই যে একটা ভরসার জায়গা শিক্ষককে হয়ে উঠতে হবে। আর একটা হচ্ছে শিক্ষক জীবনের আদর্শ, এইটা কিন্তু দরকার। আমাদের এই যে এতে আছে, উপনিষদে আছে যে বেদ মনুচ্চাচার্য, মানে বেদ পাঠ করবার পরে আচার্য অন্তেবাসী যারা, তাদেরকে উপদেশ দিচ্ছেন, হ্যাঁ, অনুশাসন করছেন। সেখানে সত্যং বদ ধর্মম চর ইত্যাদি বলেছেন, অনেক কথা বলেছেন। তারপরে একটা আচার্যের সম্বন্ধে বলেছেন, যে আচার্য নিজেই বলছেন যে ইয়ান্যস্মাকম সুচরিতানি তানি সেবিতব্যানি নো ইতরানি। তার মানে আচার্য তিনি শিক্ষা দেবেন, তাকে শুধু কোনো একটা বিষয়ে পণ্ডিত, তিনি সেই বিষয়টা ভালো করে বোঝানো, এবং এমনকি সাইকোলজি বুঝেও যদি ঠিকঠাক করে ছাত্রকে বোঝান, কিন্তু তার ছাপটা যদি নিজের জীবনে না থাকে, সেই শিক্ষাও কিন্তু খুব একটা ফলপ্রসূ হয় না। তাই
তাই না? আচার্যকে তার জীবনটাকেও শুদ্ধ চরিত্র হতে হয়। ভালো শিক্ষক তো বটেই, ভালো জানলে হবে না, কারণ বিষয়গুলো শুধু সময় আমাদের ছাত্রদের, আমাদের শাস্ত্র যে আছে, এই বিষয়গুলো শুধু পড়ে চাকরি পাওয়ার জন্য নয়। বিদ্যা গ্রহণ কেন? বিদ্যা গ্রহণ কিন্তু শুধু চাকরি পাওয়ার জন্য নয়, বিদ্যা হচ্ছে আমার নিজের আত্মিক উত্তরণের জন্য। আমরা প্রত্যেকেই একটা মানে প্রত্যেকের একটা মানে স্পিরিচুয়াল লাইফ আছে, স্পিরিচুয়াল আপলিফমেন্টের জন্যই কিন্তু আমাদের ভারতীয় বিদ্যা। ভারতীয় বিদ্যা চর্চার মূল লক্ষ্য কিন্তু ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটে পুরুষার্থ আছে, কিন্তু মোক্ষ এবং সবগুলোরই শাস্ত্র আছে। মোক্ষ শাস্ত্রের মূল লক্ষ্য কিন্তু মানে আধ্যাত্মিক আপলিফমেন্ট, কিন্তু অর্থশাস্ত্র, কামশাস্ত্র এবং ধর্মশাস্ত্রেরও কিন্তু, এমনকি অর্থ কামশাস্ত্রেরও মূল লক্ষ্য কিন্তু সেই মোক্ষই। আমাদের সব শাস্ত্রগুলো পড়লেই বোঝা যাবে। তো ফলে সমস্ত বিষয়েরই টিচারদেরও জীবনের লক্ষ্যটা ওটা হতে হবে, তা নাহলে পরে কিছু হয় না। সেটাও কিন্তু দরকার। মানে শিক্ষক হওয়া খুব কঠিন, শিক্ষক খুবই কঠিন। আমার শিক্ষকদের আমরা যে লাইফটা খুব, আমি অনেকের কাছেই পড়াশোনা করেছি, কিন্তু এইরকম শিক্ষক সব মিলিয়ে তো গুটি কয়েকই দেখেছি, গুটি কয়েকজনকেই দেখেছি, তাদেরকেই আদর্শ করে রাখেছি। তো আমরাও এখনো মনে করি আমরা সেরকম হতে পারিনি। কিন্তু এর মধ্যে এটা স্যার তো একটা কথা বললেন না, অবশ্য ওনার বলার কথাও নয়। এই যে আমরা ক্লাসের বাইরে পড়তাম, কি আমাদের হস্টেলেও মিলন মহারাজ আমাদেরকে পারমিশন দিয়েছিলেন যে ঠিক আছে, এটা নিয়ম ছিল না, কিন্তু উনি কিন্তু আমাদের আগ্রহ দেখে, স্যারকে দেখে উনি পারমিশন দিয়েছিলেন রবিবারে স্যারের বাড়িতে গিয়ে যাতে আমরা পড়তে পারি। এবং তার পরবর্তীকালেতেও আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে অনেক জায়গাতে আটকালে আমরা স্যারের কাছে আসতাম, স্যারের বাড়িতে এসে পড়তাম। শনিবারটা ইউনিভার্সিটিতে ছুটি থাকতো, আসতাম। শুধু আমরা বলে নয়, অন্য কলেজ, অন্য বিশ্ববিদ্যালয়েরও যারা ছাত্রছাত্রী, তাদেরও দরকার হলে স্যার কাউকে কখনো না বলেননি। কিন্তু এই যে এতজনকে উনি পড়াচ্ছেন, এই যে তার ডেডিকেশন, এইখানে যে কোনো একটা কানাকড়ি নিয়ে পড়িয়েছেন এমনটি কিন্তু নন। এইটা কিন্তু একটা আমাদের যে সমাজে আমি যখন গড়ে উঠেছি, এইটা একটা ওনাকে আলাদা করে দেখার মতো জায়গা। একটা রেওয়াজ আছে যে বিশ্ববিদ্যালয়ে যখন গবেষণা যারা করছে, তাদের যখন কনভোকেশনে তাদের ডিগ্রিটা তারা পাচ্ছে, তারপরে টিচারদেরকে যার আন্ডারে তারা রিসার্চ করেছে, অন্য যারা সহপাঠী রয়েছে, তাদেরকে মিলে একটা মানে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট যে করে আমরা শুনেছি। কিন্তু আমরা যেখানে স্যারের সাথে রয়েছি, আমরা কোনো দিন দেখিনি। আমি নিজেও স্যারের কাছে পিএইচডি করেছি, আমার অনেক জুনিয়র ভাইও স্যারের আন্ডারে পিএইচডি করেছে, কিন্তু আমাদের যখন প্রথম একসাথে 9-10 জনের ডিগ্রি আমরা হাতে পেলাম, তো স্যার প্রথমে নিজে নিয়ে গেলেন রেস্টুরেন্টে, নিজে খাইয়েছেন, আমাদের কাউকে একটি কানাকড়ি বের করতে দেননি। আমার অন্যের কাছেও যদি কেউ রিসার্চ করে, স্যার তাকেও উনি খাওয়াচ্ছেন। এইভাবে আমরা স্যারকে পেয়েছি। তো আমরা স্যারকে আরেকটু জানতে চাইব যে আপনি আপনার সময়ের শিক্ষার পরিবেশ দেখেছেন, সংস্কৃত শিক্ষার, এবং বর্তমানকালেও আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত, এখনও সংস্কৃত শিক্ষার আপনার কর্মজীবন এখনও দীর্ঘ রয়েছে। বর্তমানকালে সংস্কৃত শিক্ষার পরিবেশ কেমন? আপনার সময় আর এখনকার সময়ের মধ্যে কি মিল পান, কি একটা পার্থক্য কিছু যদি পান, সে বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, সেটা বলি। সাবির এই যে সমস্ত আগের কথাগুলো বললো, ওগুলো ছাত্ররা ওরকম বলে অনেক কিছুই, ওসব বলতেই পারে। ওটা এমন কিছু মহান কাজ নয়, এটা শিক্ষকদের দায়িত্বই, ওরকমই হতে হয়। হ্যাঁ, ও যে বললো পয়সা নিয়ে পড়াবার কথা নয়, এটা কোনোদিনই হয়নি। কিন্তু একটা কথা বলি, আমি যখন ওই স্কুলে কোথাও চাকরি করলাম না, জয়দেববাবু আমাকে বললেন তুমি কোথাও পড়াবে না, উনি বললেন তুমি টিউশন পড়াও, তুমি তো এখন চাকরি করো না, তুমি বরং টিউশন পড়াও কিছু। এবং সেই টিউশনে উনি আমাকে দিতেন। উনি মুক্তারাম বাবু, উনি কোনো ছাত্রদের দরকার হলো তখন বললেন এই তুমি এই ছাত্রের কাছে পড়ো, তাহলে খুব ভালো হবে, সেটা বলতেন। আমি বলছি স্যার, আমি বলে হ্যাঁ এখন তুমি তো কোথাও চাকরি করো না, তুমি তো পড়ো, তুমি পয়সা নিয়েই পড়াবে, পয়সা নিয়ে টিউশন, নাহলে তোমার চলবে কি করে?
পার্মানেন্ট চাকরি যখন পেয়ে যাবে, তুমি প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু খবরদার এসব করবে না, তোমার তখন বিদ্যা তুমি বিক্রি করবে না কখনো, সেটা দিয়ে আমার চলতো। কিন্তু আমি যখন অধ্যাপক হয়ে গেলাম আমার তখন থেকে তুমি যেটা বললে আমি সেটা কোনোদিনই আর করি। এবং ছাত্রদেরকেও আমি বলি, আমার ছাত্রদের যখন কেউ চাকরি টাকরি পায় না, তোমার টিউশন পড়াবি, কারণ হচ্ছে তোমাদের টাকা এখন দরকার, তোমরা এখন কোথাও চাকরি করো না, তোমার রোজগারও করতে হবে, কিছু তোমার পড়াশোনারও চর্চা থাকবে, এতে রোজগারও করতে হবে, তুমি টিউশন পড়ো। কি বলছিলে? হ্যাঁ, ওই তৎকালীন যে আপনি সংস্কৃত শিক্ষার পরিবেশ, এখন যে সংস্কৃত শিক্ষা, এদের মধ্যে যে এদের মধ্যে যেটা পার্থক্য, সেটা এখন ব্যাপার হচ্ছে মানে সিচুয়েশনটা পুরো এখন বদলে গিয়েছে অনেকটাই। এখন আমাদের যেটা এসেছে, এখন ওই সেমিস্টার সিস্টেমে পড়ার ব্যাপারটা কিন্তু আমাদের সময় ছিল না। আমাদের মানে অনার্সের পার্ট 1 পার্ট 2 ছিল, 2 বছর পরে পার্ট 1, তারপরে 1 বছর পরে পার্ট 2 অনার্সে ছিল। আর এমএতে আমাদের সময় 8খানা পেপার ছিল, 100 নম্বরের সব একসঙ্গে পরীক্ষা হতো। এমএ ফার্স্ট ইয়ার একবার পরীক্ষা, সেকেন্ড ইয়ার এরকম সব ছিল না। তো এখন যে ব্যাপারটা, এই যে ক্লাসে যে বইগুলো পড়ানো, সেইটা অনেকটা ডিটেল হতো, কিন্তু আমি এটাও বলছি না যে সব সিলেবাস শেষ হয়ে যেত। একটা জিনিস, একটা আমার স্যারদের কাছেই শুনেছি, আশুতোষ মুখোপাধ্যায় যখন ভাইস চ্যান্সেলর ছিলেন, তখন ভূতনাথ সপ্ততীর্থ, একজন বিখ্যাত মীমাংসার অধ্যাপক বেদের, তিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াতেন। তো একটা পাঠ্য বইয়ের খুব কম অংশ পড়িয়েছেন, যেটুকু পড়িয়েছেন সেটা খুব ভালো করে। তো ছাত্র আসলে সবটা পড়েনি, তো শোনা কথা এটা। তো সবাই ভাইস চ্যান্সেলরের কাছে গিয়ে বলছেন যে এরকম আমাদের তো হয়নি, প্রশ্ন হবে। তো ভাইস চ্যান্সেলর বলছেন, এমএ পড়ানোটা সিলেবাস শেষ করার জন্য নয়, কিভাবে পড়তে হয় কৌশল সেটা জানাবার জন্য, তারপরে বাকিটা সব পড়তে হবে। এবং ঘটনাচক্র তো তাই, ক্লাসে যে বইগুলো পাঠ্য থাকে, সবগুলো ক্লাসে সবসময় সমান গুরুত্ব দিয়ে পড়ানো, যদিও সেটা পাঠ্য আছে, যখন আমার এই সুযোগে আমি ফাঁকি দিয়ে কিছু পড়ালাম না, সেটা নয়, চেষ্টা করতে হবে সবটার উপরে। তার মানে এখন কৌশল অবলম্বন করতে হবে যে গোটা সিলেবাসটাই আমি পড়িয়ে দিলাম, তার মধ্যে বিশেষ বিশেষ কিছু জায়গাগুলো আমি আলোকপাত করলাম, সবগুলো সমানভাবে আলোকপাত করে কখনো সম্ভব নয় ক্লাসে শেষ করা। তখনও হতো না, সেমিস্টার সিস্টেম ছিল না, তখনও সম্ভব হতো না। কিন্তু যেটুকু পড়ানো হতো, টেকনিক দেওয়া হতো, অনেকটাই নিজেকে পড়তে হবে। ভালো স্কলার হতে গেলে, শিক্ষক হতে গেলে ক্লাসে টিচিংয়ের উপরেই শুধু নির্ভর করতে হবে না, তার বাইরে নিজেকে অনেক পড়াশোনা করতে হবে, এবং যেখানে যেখানে ঠেকতে হবে সেগুলো সব ক্লাসের বাইরেই বিভিন্ন টিচার, সারা জীবনই এটা করতে হবে। চাকরি পাওয়ার পরেও টিচার যদি বেঁচে থাকেন, আমার যদি কোথাও পড়তে গিয়ে গবেষণায় অসুবিধা হয়, টিচারের কাছে যেতে হয়। কিন্তু তবুও তো একসঙ্গে পড়াবে, এখন এই স্কোপটা আরো গেছে কমে। আমি সংস্কৃত শিক্ষার কথা বলছি না শুধু, আমি সবটার উপরেই বলছি। এখন তো আবার হচ্ছে সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, মানে সিলেবাসে পড়ানোর থেকেও মানে পরীক্ষা পরীক্ষা পরীক্ষায়, মানে এই ছাত্র ভর্তি হলো, কদিন বাদেই শুধু পরীক্ষা। সেখানে ওই সিলেবাসটা শেষ করাটা আরো সমস্যা হয়ে যাচ্ছে। এবং ওই যে তবুও আগেকার সময় কি সিলেবাসেরও কিছু অংশে ভালো করে পড়ানো ছিল, এখন সেটাও সম্ভব হচ্ছে না। এটা সবটা এটার দায়িত্ব, মানে এটা মানে সবটার উপর থেকে আমি বলছি। এইটা একটা হয়েছে বিশেষ করে আমাদের আর্টসের বিষয়ে, হিউম্যানিটিজ, আমার যেখানে গ্রন্থের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়া। সায়েন্সের পড়ার সঙ্গে পার্থক্য আছে, সায়েন্সের কোনো একটা বিষয় আমি ভালো করে বুঝিয়ে দিলাম, দিয়ে একটু রেফারেন্স বই বলে দিলাম, সেই বইগুলো তুমি ঘরে পড়ে নাও, কিন্তু বিষয়টা এই। সংস্কৃতে কিন্তু তা হবে না, অভিজ্ঞান শকুন্তলম আমি ঘটনাটা বলে দিলাম, দিয়ে বলে দিলাম তুমি ঘরে পড়ে নাও, এটা সম্ভব নয়। কারণ প্রত্যেক লাইনে লাইনে কোথাও কোথাও প্রত্যেকটা সাহিত্যের রস প্রত্যেকটা লাইনে লাইনে ঢুকে গেছে, সেগুলো টিচারকে যদি ভালো করে না বলে দেন, টিচার ওগুলো হবে না। তুমি ভাষা পরিচ্ছেদই যদি ধরি, হ্যাঁ, অন্যতা সিদ্ধি শূন্যস্য নিয়তা পূর্ববর্তিতা কারণত্বং ভবেত্তস্য ত্রৈবিধ্যম পরিকীর্তিতম। আমি বললাম অন্যতা সিদ্ধি শূন্যস্য নিয়তা পরিবর্তিতা, এই সম্বন্ধে একটা লেকচার দিয়ে দিলাম, দিয়ে বললাম বাকিটা তুমি নিজে পড়ে নাও। এটা অসম্ভব। ওখানে প্রত্যেকটা লাইনে লাইনে পড়তে পড়তে ওখানে মুক্তাবলী, তার উপরে দিনকরী, এসবের জায়গায় অনেক জায়গা রয়েছে, সেগুলো ঘরে বসে পড়ে নেওয়া সম্ভব না। ফলে সায়েন্সের সঙ্গে এটার কোনো তুলনা হয়, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত যারা এইসব প্ল্যান করছেন, তারা ওই দুটোকে এক করে ফেলেছেন। ওখানে যদি সম্ভব হলেও সায়েন্সেও সম্ভব, ওরাও হয়তো বলবেন এটা সেমিস্টার সিস্টেমটা ঠিক নয়, কিন্তু ওখানে কিছুটা হলেও আমাদের এখানে সম্ভব নয় সেটা, যেখানে লাইন ধরে পড়ার। সেটা ছাত্রদেরও দোষ নয়, সবসময় শিক্ষকদেরও দোষ নয়। এটা যারা প্ল্যান করেছেন তাদের এটা ভেবে দেখা উচিত। কিন্তু আমি সংস্কৃত যেটুকু আমাদের হাতে রয়েছে, সংস্কৃত শিক্ষার কথা বলছি, এখন যে জিনিসটা হয়েছে আরো ডিটোরিয়েট করছে। এখন আমাদের সময় যখন নেট সেট ছিল, সেখানে সংস্কৃতে কিন্তু কিছু লিখতে হতো, কিছু প্রশ্ন হতো, সেই প্রশ্নটা সংস্কৃতে 1 পাতা 2 পাতা করে লিখতে হতো। এখন হচ্ছে কি,
কি এমসিকিউ, ওখানে সব দাগ দিয়ে দিলেই হলো, এবং প্রশ্নগুলো হচ্ছে খুব সাধারণ। ওই প্রশ্নগুলো জানলে পরেও সে ভালো স্কলার এটা বলা যায় না। হ্যাঁ, কত শতকে অমুকের জন্ম, এটা জেনে আমার কি এমন ইয়ে হবে, ব্যাস ওটাতে একটা 2 নম্বর পেয়ে গেলাম। ন্যায় মতে প্রমাণ করকম, তিনি এটা জানলেই আমি পণ্ডিত হয়ে গেলাম, কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে পারবো কোনোদিন, কেউ বলবে না। এই সব কথাগুলো এমসিকিউ পাস টাস করে সে নেট সেট পাস করে গেল, এবং তার বিশাল একটা গর্ব তৈরি হয় যে আমি বিরাট পণ্ডিত হয়ে গেলাম। এই জায়গাটাতে এই সব এবং ছাত্ররা সেই জন্য আর ডিটেলস এবং ডিটেল স্টাডি আর তারা করছে না, ফলে তারা ভালো করে সংস্কৃতি তৈরি হচ্ছে না। এইটা আর এই সংস্কৃতের যে ব্যাপারটা, এইটাও এখন পুরোপুরি আস্তে আস্তে মুছে যাচ্ছেও কত কত জায়গায়। যে সংস্কৃত বিষয়টা মানে অন্য বিষয়ে ইংরেজি নিয়ে যে পড়াশোনা করবে সে ভালো ইংরেজি জানবে, আগে লেখাটা জানবে, ভালো ইংরেজি জানবে, এবং তারপরে তার ভেতরের যে সাহিত্য আসবে। কিন্তু আমাদের সংস্কৃতের একটা এমন পরিস্থিতি, তুমিও ছাত্র ছিলে, এখন পড়াচ্ছ, জানো যে এইটা সংস্কৃতটা ভালো না জেনেও, হ্যাঁ, সংস্কৃত ভালো না জেনেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া যাচ্ছে, কলেজ ইউনিভার্সিটিতে চাকরিও হয়ে যাচ্ছে। চাকরি পেয়ে গেলে আর কোনো ব্যাপার নেই, সারা জীবন আমি রিটায়ারমেন্ট কাটিয়ে দেবো। কিন্তু ওরা তো আর ভালো করে শেখাতে পারবে না, ফলে একটা জেনারেশন ওর কাছে যারা পড়তে আসবে তারাও ওরকম ফাঁকিবাজি তারা শেখাবে। তাহলে আমাদের শাস্ত্রের প্রতি তো কিছু কোনো উন্নতি হবে না, তাই না? কিচ্ছুই হবে না। মানে সংস্কৃত ভাষাটা না জেনে অনেকে ঠাট্টা করে বলেন যে এরা সংস্কৃত সম্বন্ধে জানে, কিন্তু সংস্কৃতটাই জানে না। এইটাই হচ্ছে কথা। এটা এই মানসিকতাটা বদলাতে হবে, এবং সেটার জন্য একটা সুন্দর করে প্রলেপও দেয়, এই না সংস্কৃতটা অনেক বড় ব্যাপার, এটা ল্যাঙ্গুয়েজটা কোনো আসল নয়, ওর ভেতরে কি মানে ল্যাঙ্গুয়েজটাই বড় কথা নয়, কিন্তু এর ভেতরে অনেক কিছু আছে সেটাই জানা দরকার। সংস্কৃত বিষয় আছে মানে সে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ জানবে, প্লাস তার সঙ্গে ভেতরে সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা জেনে তারপরে জানবে। নাহলে তো সংস্কৃতের বিষয় আয়ুর্বেদ তো আয়ুর্বেদিক কলেজ আছে, সেখানে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়, সংস্কৃতের বিষয়টা তো সেখানেও জানা যায়। আর আরেকটাও ব্যাপার, এই বিষয়ের প্রবেশ সেটাও তো হচ্ছে না, বিষয়ের ভেতরেও তো যাওয়া যাচ্ছে না। সংস্কৃত ল্যাঙ্গুয়েজের কথা ছেড়ে দিলাম, ভেতরেরটাও হচ্ছে না। সেইটাতে আমাদের কি করা যায় না যায় সেইটা কিন্তু ভাবনা চিন্তা করতে হবে আমাদের। সেটা না করলে হয় না। আমরা এখন এটা যদি দেখি যে এখন শিক্ষক, এটার জন্য আমাদের শিক্ষকদের এগিয়ে আসতে হবে, কারণ আমাদের মধ্যে থেকেই পলিসি মেকার আমরা হব, কাজে আমাদেরকেই এই দিকটা এগিয়ে আসতে হবে, তাই না? আমরা যদি এই সময় দেখি যে না, আমার সংস্কৃতির ছাত্র বাড়াতে হবে এবং এটাই আমার লক্ষ্য, কিন্তু বিদ্যাটা তো ছাত্র বাড়াবার জন্য নয়, বিদ্যাটাকে টিকিয়ে রাখার জন্য। আমি যদি বলি বিদ্যাটা আমি টেকাতে চাই না, আমি ছাত্রটা বাড়াতে চাই, ছাত্র যেটা যেটা পড়লে ও সহজে পাস করতে পারবে, ফাঁকি দিতে পারবে, যেটা বিষয় টিষয় জানুক না জানুক, ও নম্বরটা যাতে পেয়ে যায়, পেয়ে ভালো একটা ইয়ে হয়ে যায়, চাকরি পাওয়ার সময় বলবো আরে ওটা তো ওকে পড়ানো হয়নি, ও এইটা যা জানে ওকে চাকরি দিয়ে দিলাম, তাহলে কি হবে, বিষয়টার প্রতি আর ইয়ে করা হলো না। উদাহরণটা যেমন মনে হয় কি, আমার বাড়িতে আমি কাউকে ভোজসভায় আয়োজন করেছি, আমার লক্ষ্যটা কিন্তু খামানো, ভোজসভার আয়োজন করেছি নিশ্চয়ই, কিন্তু আমার যে কেয়ারটেকার যাকে নিয়োগ করেছি, বলে দেখো আমি কিন্তু অনেক লোককে নিমন্ত্রণ করেছি, তাদের ভোজ খাওয়ানোটাই কিন্তু আমার ভালো ডেলিসিয়াস ফুড দিতে হবে, হ্যাঁ, উত্তম খাদ্য পরিবেশন করতে হবে, তোমাকে দায়িত্ব দিলাম। সে তখন গিয়ে বললো ওটা উনি, হ্যাঁ স্যার আপনি পয়সা দিন আমি ভালো করব। তারপরে গিয়ে আমি বললাম গ্রামে কে মানে কার টাকার দরকার, আমার বন্ধু বান্ধব কাদের বা টাকার দরকার, এমপ্লয়মেন্ট দরকার, রাধা অভ্যেস তাদের নেই, হ্যাঁ, আমি তাদেরকে অ্যাপয়েন্ট করে দিলাম। আরে এরা তো ভালো রাঁধতে পারবে না, বলো ও না ওই উনি যে চাইলেন ভালো ফুড, ওসব ওনা যা রাঁধবে তাই খেতে হবে, মানে টাকা দিলেন উনি ভালো রান্না করার জন্য, কিন্তু যে ব্যবস্থা করছে সে বলছে না আপনাকে টাকাও খরচ করতে হবে এবং বাজে খাবারও খেতে হবে। সরকার কখনো বলে না যে তুমি এই জিনিসটা করো, যে সরকারই হোক, আমি বিশ্বাস করি তারা কখনো যখন অ্যাপয়েন্টমেন্ট দেয় বা তারা সবসময় চায় শিক্ষাটা যে কোনো বিষয়ে ভালোভাবে হোক। এবার পলিসি মেকার যারা আমরা থাকি, আমাদের মধ্যেই অনেক সময় এই গন্ডগোলটা থাকে। ফলে এখন যে আরেকটা সমস্যা তৈরি হয়েছে, তাতে হচ্ছে কি, প্রচুর ছাত্র বেরোচ্ছে, নেট সেট পাস করছে, কিন্তু বিষয়ে তাদের প্রবেশ নেই। কেউ বেরোচ্ছে প্রতিষ্ঠান থেকে বা ভালো জায়গা থেকে, কিছু ভালো প্রতিষ্ঠানে পড়ানো হয়, সেসব জায়গা থেকে যে বেরোচ্ছে তারা কেউ ভালো তৈরি হচ্ছে, কিন্তু তাদের মধ্যে আবার একটা সমস্যা আছে,
সেসব প্রতিষ্ঠান থেকে আবার কেউ কেউ বেরোচ্ছে, তারা ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে নিল, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ শিখে গেল, বিষয়ে শাস্ত্রের প্রবেশ হলো না, কিন্তু তারাও কিন্তু আবার বেরিয়ে যাচ্ছে। কেন? যে কম্পিটিশন হয় তখন এই অন্য যারা এগুলো তৈরি হলো না, মানে তাদের তুলনায় তখন দেখা যাচ্ছে বিষয়টা জানে কিনা আর দেখলাম না, দেখলাম ও তো কিছুই জানে না, বিষয় জানে না, সংস্কৃত ভালোও জানে না, এ তো সংস্কৃত ভালো বলতে পারছে, ব্যাস এ চাকরি পেয়ে গেল, এবং সে মনে করে আমি খুব বিরাট যোগ্য। মোটেই যোগ্য নয়। সে সংস্কৃত ভালো শুদ্ধ লিখতে পারে, কিন্তু বিষয়ে তো তার প্রবেশ নেই। সেইটাও আরেকটা সমস্যা তৈরি হচ্ছে। এবং যারা একটু মেধা, তারা কিন্তু ইচ্ছে করলে তৈরি হতে পারতো, তারাও আর পড়ে না। তারা দেখছে চাকরি পাবো তো আমি এমনি, তার কারণ হচ্ছে বাইরে তো ভালো পড়াশুনো হয় না, আমাদের মতো কয়েকটা ইনস্টিটিউশনে পড়াশুনো হয়, ফলে ওরা তো এমনিই পাবে না, সংস্কৃততেই পিছিয়ে যাবে। আমি শুধু সংস্কৃতটা ভালো করে শিখে নিলেই আমার হয়ে যাবে, বিষয়ে আমার ঢোকার দরকার নেই, এরকম। কিন্তু না, তার মধ্যেও কেউ কেউ আছে ভালো তৈরি হয়, কিন্তু অনেকেই আবার এই মানসিকতার আছে, সেটাও আমি দেখেছি বিভিন্ন জায়গাতে। মানে শুধু সংস্কৃত ভালো শিখলেই হবে না, বিষয়টাও ভেতরে ঢুকতে হবে কিছু। এবার স্যার, আপনি ছাত্র হিসেবে কৃতিত্ব রেখেছেন, আপনি শিক্ষক জীবনে, কর্মজীবনে অনেক ছাত্র তৈরি করেছেন, ছাত্ররা কম বেশি শাস্ত্রের মধ্যে ঢুকেছে, প্রতিষ্ঠা পেয়েছে। সংস্কৃত শিক্ষার প্রতি এছাড়া এরকম তো অনেকেই কৃতি ছাত্র ছিলেন, তারা শিক্ষক হয়েছেন, তাদেরও ছাত্র হয়েছে, কিন্তু এর বাইরে গিয়ে সংস্কৃত শিক্ষার প্রতি আপনার কোনো অবদান যা স্মরণীয়, সেই রকম যদি কিছু অবদান থাকে একটু বলবো। অবদান বলে বলতে পারবো কিনা জানি না, ওই বলছি প্রথম থেকেই সংস্কৃতের যাতে ভালো হয় আমি তাই চাইবো, মানে তাই চাই। সংস্কৃত পড়াশুনো শুধু ল্যাঙ্গুয়েজ শেখা নয়, শাস্ত্রের ভেতরে প্রবেশ করা, সবটাই ল্যাঙ্গুয়েজ ভেতরে, এইটাই হচ্ছে আমার মূল মোটো, ব্রত, তাই না? সেটাই আমি নিয়েছি, এবং সেটা করতে গেলে ওই বেদবিদ্যালয় থেকে আমি তো শুরু করেছি। তো সেখানে গিয়ে আমি যেটা দেখলাম যে কাজগুলো, সেটা আমার অবদান কিনা জানি না, আমি যা বলার বলছি, তুমি যদি মনে করো অবদান তাহলে অবদান। যে জিনিসটা আমি করেছি ওই বেদবিদ্যালয়ে গিয়ে, পরে বিদ্যামন্দিরেও করেছি, আমার কাছে সংস্কৃত কলেজটা মাথায় আছে, এবং আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেখানে যেভাবে করেছি, সব থেকে সমস্যা হচ্ছে কি, যেটা আগের প্রশ্নতেও আমার বলা উচিত ছিল যে কি সমস্যা, এটা এখনো বলছি, সেটা একটু বাকি থেকে গেছিল। সংস্কৃতের এখন যেটা সমস্যা, ছাত্ররা স্কুলে ভালো করে শিখে আসে না সংস্কৃত। আমি যে স্কুলে পড়েছি, স্কুলেই কিন্তু তার শুদ্ধ করে ভাষাটা শেখাটা উচিত, তারপরে বিষয়ের প্রবেশের জন্য তো কলেজে যাবে, কলেজ আছে, কলেজে গিয়ে সে ল্যাঙ্গুয়েজ শিখবে তা অবস্থা নয়। কেউ ইংরেজি অনার্স পড়তে গিয়ে অনার্স ক্লাসে গিয়ে ইংরেজি লেখা শেখে না, সেটা স্কুল থেকে তাকে শিখে আসতে হয়, তাই না? কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে এখন, তখনও কিন্তু কিছু ছিল, এখনো, মানে যেরকম তাদের ভালো স্কুলিং হয়নি, আমার সঙ্গে অনেকে পড়েছে, তাদের ক্ষেত্রে আমি দেখেছি অনার্স লেভেলে গিয়ে তারা ওই বিষয়ও পড়বে, প্লাস আবার ভাষাও শিখতে হবে। এই দুটো জিনিস মানে করা খুব মুশকিল হয়ে যায়, এই জিনিসটা সমস্যা তৈরি হচ্ছে এখানে, এই সমস্যাটা তৈরি হচ্ছে। আমি স্কুল লেভেলে পেয়েছি বিদ্যালয়ে, তাই বলছি আমি নিজে যেমন স্কুলে শিখেছি, সেরকম এই তাদেরকে বিশদটা পরে পড়বে, ওই সংস্কৃতের বেসিক শুদ্ধ সংস্কৃত লেখা টেখা সেগুলো সব তাদেরকে শেখালাম, এইটা করেছি। এবং যেটা করে আরেকটা যেটা করতে হয়, যেটা দরকার, যে ওই আমার একটা মোটো ছিল এখানে যে এখন যে স্কুলের সিলেবাসগুলো রয়েছে, তাই না, এই স্কুলের সিলেবাসের একটা ত্রুটি হচ্ছে এইটাই সংস্কৃতের, তারা স্কুল থেকে কিছু শিখে আসে না। কেন? তার জন্য সিলেবাস দায়ী। সিলেবাসে প্রথমে স্কুলে 7-8 যেটা পাঠ্য আছে, সেখানে মূল লক্ষ্য হওয়া উচিত ছাত্ররা যাতে শুদ্ধ সংস্কৃত লিখতে পারে। ওখানে সেইটাই লক্ষ্য রাখেনি। ওরা করে কি, ওখানে বিশাল বিশাল শব্দরূপ, ধাতুরূপ, সন্ধির সূত্র, তারপরে কারকের সূত্র, সমাসের সূত্র, এই কতগুলোকে সব মুখস্থ করিয়ে দেয় প্রথমেই, কিন্তু সে ওইগুলো সব মুখস্থ করে রাখে, কিন্তু কিচ্ছু লেখা শেখে না। এই যে ব্যাকরণ কৌমুদী বা উপক্রমণিকা বইগুলো লেখা হয়, আমার ধারণা ব্যাকরণ কৌমুদী ধরে কেউ সংস্কৃত শেখা শুরু করতে পারে না। যারা সংস্কৃত লেখা শিখেছে, তাদের সংস্কৃত লেখা শিখেছে এবং এরপরে হায়ার স্টাডি করতে যাচ্ছে, তাদের ব্রিজ কোর্স হিসেবে তখন ব্যাকরণ কৌমুদী টৌমুদী দরকার। আমার মনে হয় বিদ্যাসাগর মশাই তাই করেছিলেন। কিন্তু ওনার সময়ও যারা সংস্কৃত শিখতো, তারা কিন্তু টোলে চতুষ্পাটিতে, মানে চতুষ্পাটি বলতে মানে ছোটবেলার যে চতুষ্পাটি, সেইগুলোতে বা বাড়িতে বাবা কাকা তাদের কাছে সংস্কৃত লেখা শিখে আসতো। যারা শিখে এসেছে তাদের জন্য ওই ব্যাকরণ বই থেকে যখন হায়ার স্টাডি করবে, তার মাঝামাঝির জন্য ওই সমস্ত বই,
তাই না? কিন্তু ওইগুলো বই দেখে, এবং সেই জন্য ওখানে প্রথমে উনি সন্ধি রেখেছেন, কারণ এটা উনি সংস্কৃত ওনার বই দেখে শেখার জন্য করছেন না, যারা সংস্কৃত জানে তাদের জন্য উনি সন্ধি রেখেছেন, সমাজে এইসব রেখেছেন। আমার মনে হয় বিদ্যাসাগর মহাশয় এখন থাকলে তিনিও অবাক হতেন এই সমস্ত পরিস্থিতি দেখে, যে এইগুলো দেখে অবাক হতেন এবং খুব ভর্ৎসনাও করতেন আমার মনে হয়। কিন্তু আমরা সেইগুলো রেখেছি। সংস্কৃত 7-8 প্রথমে সন্ধির নিয়ম এসব কিচ্ছু দরকার নেই, তো একদম প্রথমেই তাকে একদম বাক্য লেখা শেখাতে হবে। ইংরেজিতে কি হয়, ইংরেজি শিখতে ইংলিশ স্কুলগুলোতে যায়, ওরা কেউ প্রথমে ওই ব্যাকরণের এই বিভিন্ন রুল টুল এসব দেখে না, ছোট ছোট সেন্টেন্স থেকে একদম সেন্টেন্স মেকিং থেকে শুরু করে। এবং যেখানে ইংলিশ মিডিয়াম সেখানে তো করেই, অন্য জায়গাতেও করে ছোট ছোট সেন্টেন্স, আমরা নিজেরাও তাই শিখেছি। এই পদ্ধতিটা তো সংস্কৃতেও আমাদের সেটা নেওয়া উচিত, এবং সংস্কৃতে যেটা ছিল আমার ধারণা আগে, প্রথমে সে নিজে ছোট ছোট শিখে, সেখানে উচিত খুব ছোট ছোট শব্দরূপ ধাতুরূপ, কয়েকটা শব্দরূপ ধাতুরূপ, যেটুকু না হলে ছোট্ট সেন্টেন্স লেখা সম্ভব নয়, তাই না? সেইগুলো কয়েকটা মাত্র দিয়ে অন্তত 2-3টে শব্দরূপ, 2-3টে ধাতুরূপ শিখলেই যথেষ্ট। আমি যেন পড়াচ্ছি তো ফ্রুটফুল, আমি তো বিদ্যালয়েও পড়িয়েছি, সেইগুলো দিয়ে সাথে সেন্টেন্স মেকিংটা আগে করুক। প্রথমে সন্ধিটার দরকার, সন্ধি তো সব জায়গায় কম্পালসারি নয়, 2-একটা যেটা বলার সেটা বলে দিলে, সেগুলো করে সেন্টেন্স মেকিং শিখলো, তারপরে আস্তে আস্তে তাকে গ্রামারের বিশেষ সূত্র টুত্র সেগুলো পরে শেখাও। তারপরে আরও অনেক গন্ডগোল আছে, হয়তো এই 7-এ আছে হচ্ছে গিয়ে লট ইত্যাদি সাধারণ কিছু আছে, ত প্রত্যয় বা তবতু প্রত্যয় বা সত্যি সানচের প্রয়োগ হয়তো এইটা শেখানো হবে। এখন কি হয়, ওই গ্রামার বুকের সঙ্গে না একটা ম্যাচিং টেক্সটও থাকে, টেক্সটও পড়তে হয়, কোনো একটা গল্প, মানে যেগুলো গ্রামারে শিখলো সেগুলোর অ্যাপ্লিকেশন সে দেখবে বইয়েতে, আইডিয়াটা ঠিকই আছে। কিন্তু সেইখানে হলো কি, এইখানে ধরো লট সে শিখছে, এখনো সে তক তবতু শেখেনি, সত্যি সানচের প্রয়োগ শেখেনি, সেটা এইটে গিয়ে শিখবে। কিন্তু এই 7-এ ওই গ্রামারের সঙ্গে তাকে যে টেক্সট দেওয়া হলো, তাতে সত্যি সানচ ত তবতু প্রত্যয়ের প্রয়োগে ভর্তি। তাহলে যে এখানে শিখলোই না তক তবতু, সে বইটা পড়ে মানে বুঝবে কি করে? এটা তো বড় একটা গ্যাপ। কাজে ওই রকম ভাবে টেক্সটই দিতে হবে যেটাতে গ্রামারে যেটুকু পড়ছে সেগুলোই এটা পারে। এইসব আরো অনেক ত্রুটি রয়েছে, সেই জন্য ওখান থেকে আর ওগুলো ক্লাসে সেগুলো পড়ানোও হয় না, আর অনার্সের সঙ্গে ম্যাচ করে সেই সিলেবাসও তৈরি হয়নি, সেই জন্য ওখানে কিছু শেখে না, ওখানে গিয়ে শেখে। এইটা একটা খুব বড় সমস্যা। এবং এটার জন্য সংস্কৃত শেখার যে পদ্ধতি, যেগুলো আমাদের বইয়েতে 7-8-এ শেখায়, ওই পদ্ধতিটি একদম চলবে না, অভিনব পদ্ধতি দরকার। আমি করেছি কি, গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার সেই অবসর আমাকে দিয়েছে, সেখানে আমি ফাংশনাল সংস্কৃত কোর্স একটা হয়, সেটাতে মেনলি আমি পড়াই এবং আমার ছাত্ররাও আছে, তুমিও পড়াও সেখানে। তো ওইখানে ওই পদ্ধতিতে পড়ানো হয়, এবং আজকাল আমার অনেক ছাত্র যারা আমার কাছে পড়েছে তারাও ব্যক্তিগতভাবে বা অন্য জায়গাতে এই পদ্ধতি ফলো করছে, আমার পদ্ধতি ফলো করে তারাও পড়াচ্ছে। সেটা ভালো, চারিদিকে চলছে, সেটার প্রচার হোক, যত সবাই ইয়ে করতে পারে। তো এইটার প্রচার প্রসার হচ্ছে, এটাকে যদি কন্ট্রিবিউশন বলবে, এবং এটা কিন্তু উচিত, এইরকম বললে তো হবে না, স্কুলে গিয়ে সেটা চেঞ্জ করতে হবে, সরকারের সহায়তা নিয়ে সেগুলো যদি কেউ করতে পারে পরে করলে পরে ভালো। স্কুলের এই পরিবেশ, মানে এই পাঠ্যসূচিগুলো সংস্কৃতিগুলো চেঞ্জ করতে হবে, করে অনার্সের বা এম-এর সঙ্গেও সেরকম সিমেট্রি রেখে সেই জিনিসটা কিন্তু সিলেবাস করলে ভালো। এইটা একটা। আর একটা জিনিস বলতে পারো, যে ডিপার্টমেন্ট, হ্যাঁ, এই যে ডিপার্টমেন্টগুলো যে হয়েছে, আমি দেখেছি যে এই পড়াতে গিয়ে, হ্যাঁ, এই কলেজে, আমি বিদ্যামন্দির কলেজে পড়িয়েছি এবং বিবেকানন্দ ইউনিভার্সিটি এবং আমাদের ইউনিভার্সিটিতেও, এই ডিপার্টমেন্টে আমি দেখলাম ছাত্রদের সিলেবাসগুলো এমনভাবে করতে হবে, মানে এই অনার্স এম-এ লেভেলের সেই সিলেবাসগুলো মধ্যে যাতে একটা সিমেট্রি থাকে, মানে সে সব বিষয় শাস্ত্র জানছে, আবার কোন একটা স্পেশাল বিষয়গুলো সে ভালো করে শিখছে, এবং তার জন্য সে কিভাবে তৈরি হবে, সেই যে কৌশলগুলো আমার সুবিধা হয়েছে। আমি যখন বিদ্যামন্দিরের শিক্ষক অধ্যাপক ছিলাম, তখন সে সময় যারা কর্তৃপক্ষে ছিলেন, এবং বিবেকানন্দ ইউনিভার্সিটিতেও ছিলাম যে কর্তৃপক্ষ, তারা আমাকে খুব এগিয়ে দিয়েছেন সেটা করতে সাহায্য করে। ওখানে এম এর প্রথম কোর্স চালু হলো, মানে ওখানে সিলেবাস আমি প্রথম কোঅর্ডিনেটর ছিলাম বিদ্যামন্দিরে যখন সংস্কৃত এম এ চালু হলো, এবং তার যে সিলেবাসগুলো সব আমি করেছিলাম। এবং পরে বিবেকানন্দ ইউনিভার্সিটি যে হলো, সেখানেও সংস্কৃত স্টাডিজ, ডিপার্টমেন্ট অফ সংস্কৃত স্টাডিজের প্রথম রিডার এবং হেড হয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট যে হয়েছিল, সেখানেও আমি ডিপার্টমেন্টগুলোকে ভালো করে তৈরি করতে পেরেছি, এবং আমার
আমাদের ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতেও সে তৈরি করতে পেরেছি আমাদের মন মতো করে, এবং সেইখানে কর্তৃপক্ষীয় ওদের সহায়তা পড়েছে। এবং আমি নাম করছি আমাদের যখন আমি বিদ্যা মন্দিরে ছিলাম তখন আমাদের প্রিন্সিপাল ছিলেন পূজনীয় আত্মপ্রিয়ানন্দজি মহারাজ, এবং পরে উনি বিবেকানন্দ ইউনিভার্সিটিরও উপাচার্য ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন তখন আত্মপ্রিয়ানন্দজি। উনি আমাকে এগিয়ে দিয়েছেন এই সমস্ত করতে গিয়ে। অনেক বাধা বিপত্তি উনি না, ওনার কথা বলছি, উনি একদম জহুরির চোখ। ওনার নিশ্চয়ই ওনার বিষয়ের প্রতিও দক্ষতা আছে, এবং সংস্কৃত উনি খুব ভালো জানেন, এবং আমাদের বিশেষ করে উপনিষদ বা গীতা, অধ্যাত্ম শাস্ত্র আমাদের যত আছে উপনিষদ, সেগুলোতে ভালো প্রবেশ আছে, এবং সংস্কৃতের প্রতি একটা ইন্টারেস্ট রয়েছে সংস্কৃতের প্রতি, এবং উনি চান এটাকে খুব ভালো করে এগিয়ে নিতে। ওনার একটা জহুরির চোখ। উনি ওই ব্যক্তিগত কার প্রতি কি আছে না আছে ওগুলোর প্রতি খেয়াল করেন না, যে যে বিষয়ে দক্ষ উনি পেলে তাকেই সেই জায়গাতে এগিয়ে দেন। এই যে ওনার একটা মহৎ গুণ, সেই জন্যেই উনি যে যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানগুলোর ক্রমশ উন্নতি হচ্ছে, আপলিফমেন্ট হচ্ছে, কারণ ওই ঠিকঠাক লোককে ঠিকঠাক জায়গায় দেওয়া। তো এই আত্মপ্রিয়ানন্দজি এই সব জায়গাগুলো করেছেন, মানে কারণ মুখ দেখে বা গুণ দেখে, আমাদের ইয়েতে আছে ভগবতী বলেছেন গুণাক পূজা স্থানম গুণিষু নচলিঙ্গম লচবয়। আমি অন্য ক্ষেত্রেও দেখেছি অনেকে হয়তো অন্য কোনো ক্যারেক্টার বা কিছু ব্যবসায় উনি বিরক্ত তাকে, কিন্তু এই একাডেমিক যেখানে যেখানে দেখছেন তাকে এগিয়ে দিয়েছে। এটা ওনার বিশাল অবদান, এটাও আমি আনত মস্তকে মানে মুক্ত কণ্ঠে স্বীকার করছি, এটা উনি করেছেন আত্মপ্রিয়ানন্দজি। এবং আমি যখন বিবেকানন্দ স্টেট ইউনিভার্সিটিতে এসেছি সেখানে অশোক ঠাকুর ছিলেন, তিনি উপাচার্য, তিনিও কিন্তু আমাদেরকে, তুমিও ছিলে জানো, সমস্ত সংস্কৃতের ঠাকুরের ইচ্ছা আমি পেয়েছি, বলে না এটা ডিপার্টমেন্টটা ভালো করে তৈরি করো, আমরা সব ভালো ফ্যাকাল্টি চাই। এমনকি আমাদের সেই ইয়েতে পাঠিয়ে দিলেন কাশিতে, সবগুলো নিয়ে এসে ভালো করে করলো। এবং পরবর্তীকালেও যারা উপাচার্য হয়েছেন, বাসব চৌধুরী হয়েছেন, অধ্যাপক বাসব চৌধুরী হয়েছেন, মহুয়া দাস হয়েছেন, এরা প্রত্যেকেই কিন্তু বিভিন্নভাবে সব করেছেন। তার আগেও যারা হয়েছেন আমাদের ডিপার্টমেন্টকে কিন্তু খুব ভালো সাহায্য করেছেন। এই জন্য আমরা স্টেট ইউনিভার্সিটিতেও কিন্তু আমি ভালো করে এটা তৈরি করতে পেরেছি। তবে ছাত্রটা বেছে নিতে পারিনি ওখানে সরকারের ইয়েতে, কিন্তু সিলেবাস থেকে আরম্ভ করে অনেক কিছু ইউনিক আমাদের সব সংস্কৃতের মাধ্যমে হয়। ছাত্ররা এসে ভর্তি হয়ে পরে বলে যে আমরা এখানে না ভর্তি হলে অন্য জায়গায় গেলে সেটা পারতাম না। অনেকে অন্য জায়গার ইয়েতে লালসায় চলে যায়, তাদেরকে ওরা বলে তোমরা এখানে, পরে ওরা বলে আমরা যদি আগে জানতাম ওখানে ভর্তি হতাম। তো সেই ইউনিভার্সিটিতে, আমাদের ইউনিভার্সিটিতেও যে করতে পেরেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে, সেখানেও সেখানকার যারা কর্তৃপক্ষ তাদের সাহায্য ছাড়া তো আমরা এগোতে পারতাম না। তো এইগুলোই হচ্ছে এই মানে এই ডিপার্টমেন্টগুলো যে আমি তৈরি করতে পেরেছি। এবং আরও একটা জিনিস, এই যে টোল শিক্ষা, সেখানে ওই আমাদের 2014 সালে একটা মামলা হয়েছিল, কোর্টে কেস হয়েছিল। সেই কেসের জন্য তখন একটা 3 মেম্বার কমিটি হাইকোর্ট করে দিল, তাতে আমিও একজন মেম্বার ছিলাম। এটা আমার সৌভাগ্য, আমি মেম্বার ছিলাম যে টোলগুলোর উন্নতির জন্য কি করা উচিত। তো সেখানে আমি খুব সুন্দর, সেটা এখন আর সময় নেই বিস্তারিত বলতে পারছি না, এমনভাবে একটা প্রস্তাব আমরা দিয়েছিলাম যে আমি মেনলি একটা লিডিং পার্ট নিয়েছিলাম, যে যাতে এই টোলগুলো বাঁচে, তার পড়াশুনোগুলো ভালো ইয়েভাবে হয়। এখন যেটা সমস্যা, যে উপাধিগুলো দেওয়া হয় সেগুলো ইউজিসির নিয়ম অনুসারে ওই ইয়ার অনুযায়ী ভাগ করা নেই, সেই জন্য ইউজিসি ডিগ্রিগুলো মানছে না। এমনভাবে করা যে আমাদের টোল শিক্ষাটাও বাঁচে এবং এখানেও অনেক এমপ্লয়মেন্ট হয় এবং অনেক ছাত্র, সেগুলো দিয়েছিলাম। ঘটনাচক্রে সেটা ফুলফিলড হয়নি, মানে ওটা ইমপ্লিমেন্টেড হয়নি, কিন্তু ওই সুযোগও আমার ছিল। তো এইগুলোই হচ্ছে গিয়ে আমার একটা আমার মনে হয় আপনি ভুলে যাচ্ছেন বা আমার মেনশন করার কথা। আমি আগেই বলেছি যে 2018-তে স্যার শিক্ষারত্ন উপাধিতে ভূষিত হন। আমরা যারা স্যারের ছাত্র গুণগ্রাহী, আমরা স্যারের বাড়িতে প্রায় 40-45 জন এসে জড়ো হয়েছিলাম এবং স্যারকে সম্বর্ধনা দিতে গিয়েছিলাম। সেদিনে স্যার একটা কথা বলেছিলেন যে এই সম্বর্ধনা দিয়ে তো কিছু হবে না, সংস্কৃতের কোনো উন্নতি হবে না। তা সংস্কৃতের যদি সত্যি তোমরা উন্নতি চাও, অভ্যুন্নতি চাও, তোমরা একটা কাজ করো, তোমরা নিঃস্বার্থভাবে এগিয়ে এসো সংস্কৃত শিক্ষার জন্য, যাতে করে অনেক দরিদ্র মেধাবী ছাত্রছাত্রী যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করছে অথচ অর্থের কারণে অন্য কারণে পিছু পা হচ্ছে,
তারা যাতে এগিয়ে যেতে পারে এবং সংস্কৃত শাস্ত্রের বা এই যে ট্রান্সলেশন, যেটা মিনিমাম সংস্কৃত ভাষা শিক্ষা, এটাও তোমরা যদি করতে পারো। সেই জন্য সেই দিনে একটা মৌখিক সংঘ গঠিত হয়েছিল, বঙ্গীয় সংস্কৃত শিক্ষা রত্ননিধি, এবং আমাদের সকলের অনুরোধে স্যারই ওইখানে প্রেসিডেন্ট পদে আছেন এবং ওনারই নির্দেশনাতে কার্যাবলী তার নির্বাহ হয়। তো আমি খুব সংক্ষেপে ওই সংঘের যে কার্যাবলী সেইটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, ওইটা বঙ্গীয় সংস্কৃত শিক্ষা রত্ননিধি তোমরাই করেছিলে আমার পরামর্শে। তো যাই হোক, সেখানে খুব ভালো এটা করা হয়, ছাত্রছাত্রীদের মানে যাতে উন্নতি হয় সেই জন্যে প্রত্যেক বছর একটা প্রতিস্পর্ধা হয়, মানে সেটা মানে যারা এমএতে চরম বর্ষের তারা আসে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে, এবং শাস্ত্রীয় বিষয়ে খুব কঠিন প্রশ্ন সব করা হয় এসব করে। যারা বেস্ট হয় মানে উৎসাহিত করার জন্য শাস্ত্রে প্রবেশের জন্য, এবং তাদেরকে একদম স্বর্ণপদক দেওয়া হয়, অনেক টাকা দেওয়া হয়, একদম আসল গোল্ডের পদক দেওয়া হয়। তো এইটা একটা খুব দরকার ছাত্রদের। আমিও যখন আমার বিদ্যামন্দিরের ছাত্র ছিলাম, তুমিও পদক পেয়েছিলে, আমার মায়ের নামে দ্রৌপদী পদক, একদম পিওর গোল্ডের, একদম পুরো কোনো ভেজাল কিছু নেই, একদম স্বর্ণ পদক। যে ফার্স্ট হবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে ইউনিভার্সিটি, তাকে দেওয়া হবে, সেটা আমি দিয়েছিলাম। তো এখানে আমার সেটা চালু করা হয়েছে, সেটা দেওয়া হয়। এবং যারা বিশিষ্ট অধ্যাপক তাদেরকে আমাদের আচার্য চূড়ামণি উপাধি দেওয়া হয়েছে, এবং তাদেরকে সম্মান ও অর্থাদির দ্বারা ভূষিত করার, আমরাই ভূষিত হব তাদেরকে ভূষিত করে, এর দ্বারা সংস্কৃতির এবং কিছু কিছু বিষয়ে মানে পাঠদান সেইটা মাঝখানে কোভিডের কারণে মাঝখানে অনেকটা ব্যাহত হয়েছে, সেটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে হবে। এইসব নানান রকম কার্যসূচি আছে, এবং এটা একটা রেজিস্টার্ড ট্রাস্ট সরকারের, সেমিনার ইত্যাদি আয়োজন হচ্ছে। এইটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাওয়া যাবে, এই একটা কাজ আছে। আর আমি দীর্ঘকাল স্যার আপনার সাথে আছি, আপনি তো জানেন। আমরা এমফিলের সময়ে, এমফিল বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে যখন করছিলাম, আপনি ওখানে অধ্যাপক, আমরা তিরুপতি গিয়েছিলাম। এমফিলের 4টে পেপার সেটা নিজেদেরকে লিখতে হবে, কিন্তু তার মধ্যে 2টি পেপার বাইরেতে গিয়ে প্রেজেন্ট করতে হবে ওখানকার যারা পণ্ডিত তাদের সামনে। তো এই সুবাদে আমাদের একটা ট্যুর, এটাকে আমরা এডুকেশনাল এক্সকারশনই বলবো। এবং আমরা তখন যে আবাসে থাকতাম, এবং তারও আগে বিদ্যামন্দিরে পড়াকালীনও আমরা কাশিতেও গিয়েছিলাম, আপনার সাথে গিয়েছিলাম, সঙ্গে দিলীপ অনুপ ছিল। আমার একটি রাত্রের কথা মনে পড়ছে, সেইখানে আমরা শুতে যাচ্ছি, তখন আপনি এমন কিছু প্রশ্ন করছেন যে প্রশ্নটা বইয়েতে নেই। তো আপনার প্রতি মুহূর্তে এবং অন্যান্য আপনার যে সেমিনার, সেইগুলোতেও অনেক কিছু নতুন দিগদর্শন আমরা পাই। তা এই নূতনত্বটা একটা গবেষণা মানসিকতার পরিচয়, এবং আপনার অধীনে অনেকে গবেষণা করেছে, অনেকে গবেষণা এখনও করছেন। তো আপনার ইদানীন্তনকাল যে গবেষণা, এবং আপনি নিজেও তো নিজের গবেষণাপত্র রচনা করেছেন, তার সাথে মিলিয়ে সাম্প্রতিককালের দৃষ্টিতে গবেষণা কীরকম হওয়া উচিত তার একটা যদি আলোকপাত করেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, কিন্তু খুবই সংক্ষেপে আমি বলছি ব্যাপারটা। হ্যাঁ, এই যে জায়গাটা, প্রথম কথা যে কথাটা তুমি বললে, তোমাদের নিয়ে গেছিলাম, ওটাও বিবেকানন্দ ইউনিভার্সিটিতে হয়েছিল, এবং সেখানে ওই আমাদের পূজনীয় আত্মপ্রিয়ানন্দজি ওটা প্রচোদনা দিয়েছিলেন। আমার প্রস্তাবটা আমারই ছিল, উনি বলেছিলেন এটা অভিনব, সেটা এখনও আছে কিনা জানি না। ওটার দ্বারাই একজন ছাত্র ভালো তৈরি হতে পারে, ভালো গবেষক তৈরি হতে পারে, এবং ঠিক গবেষণা সেগুলো হয়। আমি এমন সিস্টেম করেছিলাম যে ওদের ওই যারা গবেষণা করছে তাদের কিছু বিষয়, কিছু পত্র এমন একটা ইনস্টিটিউশনে গিয়ে তারা পাঠ করবে যে এই ছাত্রদেরকে কেউ তারা চিনবে না। খুব রিনাউন্ড কোনো প্রতিষ্ঠানে যাওয়া হবে, যারা এদেরকে ইভ্যালুয়েট করবে তারা এদেরকে কাউকে চিনবে না, আগে থেকে কিছু বলা থাকবে না, এমনকি আমাকেও চিনবে না, এমন একটা প্রতিষ্ঠান। এবং আমাকে যদি কেউ চেনেও, মানে ছাত্রদের চিনবে না, আগে থেকে আমার ছাত্রদের নিয়ে যাচ্ছি, আপনারা পরীক্ষা করে একটু ভালো সার্টিফিকেট দিয়ে দেবেন, এইসব ব্যাপার না। আচমকা যাওয়া হবে, তারা পরীক্ষা করবেন, করে যে নম্বরটা দেবেন বোঝা হবে, এবং তাদের সামনে সব কোশ্চেনগুলোকে করতে হবে, ফাইট করতে হবে। তো এইরকম তোমাদেরকে আমি তখন ওই বিবেকানন্দ ইউনিভার্সিটিতে ওই সিস্টেমটা চালু করেছিলাম। এটা যে তিরুপতিতে নিয়ে যাওয়া হলো, সব বড় বড় কেই দেবনাথন আরও সব বড় বড় লোকেরা ছিলেন, সব প্রশ্ন করলেন, সব সংস্কৃতে তোমরা প্রশ্ন করলেন, উত্তর একজনের প্রশ্ন শেষ হতে না হতেই আরেকজন করছেন, তোমরা সব উত্তর দিয়েছেন, ওরা খুব খুশি হয়েছিলেন। এখনও মনে আছে সেই কমপ্লিমেন্টগুলো, বলছে বাহ, এটা অভিনব, আমরা জীবনেই প্রথম দেখছি। ওরা বলছেন যে এরকম অন্য
ইনস্টিটিউশন থেকে এসে এরকম হঠাৎ করে ফাইট করে ইয়ে করা প্রথম দেখছি। এবং তোমাদের কারো তোমার তো বটেই, আরও অনেকের প্রশংসা করেছিলেন যে খুব ভালো ছাত্র, এইসব প্রশ্নগুলোর উত্তর করতে পেরেছে। তাতে কি হলো, তোমাদের অনেক শেখা হলো এবং তোমাদের শেখাটা ঠিক হচ্ছে কিনা সেটাও জানতে পারলে, ছাত্ররা কনফিডেন্সটা বাড়লো। এই জিনিসটা কিন্তু দরকার। কিন্তু এখন আমরা সব নম্বরের দিকে, না ওর যদি গিয়ে না পারে নম্বর কম দেয়, আগে থেকে বলে রাখলাম, যদিও করিও বাইরে থেকে সাজিয়ে রাখলাম, নিয়ে গেলাম বলে দিলাম যে আমার নম্বর দিয়ে দিই, এইগুলোর কোনো মানে হবে না। একে নম্বরটা যাতে দিয়ে দেওয়া হয়, ওগুলো মেকেই হয়ে যাবে। হয়তো কেউ এখন সেরকম করে, আবার অনেকে এটা রিস্কই নেয় না, ফলে এটার সুবিধা নেই, তাই না? আমাদের ইউনিভার্সিটি তো সরকারি ইউনিভার্সিটি, এখানে এই সুবিধাই নেই, কিন্তু অন্য জায়গাতেও এখন আর সেই জায়গাগুলো নেই। ওইটা খুব দরকার। আর রিসার্চ যেটা দরকার, রিসার্চ মানেই আমাদের জয়দেববাবু বলতেন, এমকেজি স্যারও বলতেন ওখানে, যে রিসার্চ মানেই হচ্ছে যেটা রেস্টোর্ড নলেজ আছে তার সঙ্গে কিছু অ্যাডিশন। এমন একটা পেপার আমি লিখলাম, রিসার্চ করলাম, শুধু খালি কারেকশন অফ ফ্যাক্টস করে ছেড়ে দিলাম উপসংহার করে, সেটা কিন্তু কিচ্ছু হয় না। সেখানে ওখানে কি রিসার্চের কি গ্যাপ আছে, কোন জায়গাতে কোন মানে যেখানে বলা কথা নেই, টিকার মধ্যে যদি এই টিকাতে একরকম বলছে, ওই টিকার কোনো একটা ফাঁক বা কোনো একটা পদের টিকাতে কেউ কিছু বললেন না, নীরব থেকে গেলেন, ওই সব জায়গাগুলো বুঝিয়ে বুঝিয়ে নিজের মতগুলো বলা। বা কোনো একটা জায়গাতে কনফ্লিক্ট আছে, সেইখানে নিজের কিছু থাকতে হবে, কিন্তু সেইটা না আজকাল অনেক রিসার্চের মধ্যে আমি পাই না। আমি অনেক জায়গাতেই যাই, এক্সপার্ট হয়ে যাই বা এসব যাই, দেখি একটা মানে শুধু খালি একটা মানে একটা অন্য জায়গা থেকে সব টুকে এটা এই অমুকের সমাজ ব্যবস্থা, ওখানে এই ছিল হিস্ট্রির বইতে সব পাওয়া যাবে, ওগুলো বলে সব শেষ হয়ে গেল, কিন্তু নিজের কন্ট্রিবিউশনটা সেখানে সব থাকে না। ফলে বিষয়টা এমনভাবে চয়ন করতে হবে। বলা হলো যে বৈয়াকরণ ভূষণ স্যার একটা বই, তার ওই একটা কিছু সমীক্ষা, সেখানে কোন চ্যাপ্টারে কী আছে বলে দিল, এবং এইরকম কথাই নাগেশ কী কোথায় বলেছেন অন্য জায়গাতে, পরমলঘু মঞ্জুষা, সেগুলো একটা বলে দিয়ে ইতি সব। কিন্তু ওখানে নিজস্ব একটা যে গ্যাপগুলো বের করে সেগুলো বলা, সেটা দরকার, তাই না? কি আবার রিভিউও করে, যে একটা কোনো একটা কেউ অনেক কিছু লিখেছেন, সেটা একটা রিভিউ না, মানে কি ওখানে কি আছে না আছে বলে দিয়ে চলে গেল। কিন্তু নিজে থেকে যে কমেন্ট করা, ওটা কেন, ওই সময় তো আরো অনেক লেখা ছিল যে এটাকে কেন আমি বলবো, তার উৎকর্ষ কি, সেইগুলো না যদি বলি, ইউনিক ভাবে না বলি, তাহলে সেটা রিসার্চ হয় না। ম্যানাস্ক্রিপ্টোলজি এটাও খুব ভালো রিসার্চের জায়গা আমি মনে করি। অনেক আনপাবলিশ ম্যানাস্ক্রিপ্ট আছে, কিন্তু আনপাবলিশ ম্যানাস্ক্রিপ্ট হলেই যে সেই ম্যানাস্ক্রিপ্টগুলো যে খুব ভালো তাও নাও হতে পারে। তখনকার দিকে পুঁথি লিখে রেখে দিত, সব বই এখনো যায় বই ছাপা হয়ে বেরোয়, সব কম সমান মূল্যের তা নয়। কাজে পুঁথি লেখা হয়ে আছে মানে সবগুলো মহামূল্যের তা নয়, যেটা ছাপা হয়নি মানে এটা ছাপিয়ে দিলাম তা নয়। আমাকে সেই যেগুলো আনপাবলিশ পুঁথি সেগুলো বের করে দেখতে হবে, পড়ে নিজে, যে এইটার মধ্যে এটা ছাপালে কিছু উপকার আছে, এই বিষয়ে অন্য যে বইগুলো আমরা পাই তার থেকে এখানে নতুন কোনো তথ্য আছে, তবেই সেই ম্যানাস্ক্রিপ্ট নিয়ে কাজ করা উচিত। এবং শুধু পাঠোদ্ধার করে এবং কোন পাঠটা ভালো এবং কোত্থেকে আমি পেলাম, নুড়ি দিয়ে বাঁধা ছিল বা কী ছিল, সেইটাই শুধু বলে দিলাম, তাহলে রিসার্চ হয় না। এখন বেশিরভাগ ম্যানাস্ক্রিপ্টে নিয়ে ভালো রিসার্চ করার জায়গা, কিন্তু ওই সব বলে কোত্থেকে পাওয়া গেল, এটা কোন বিষয়ের, ওখানে কি বিষয় আছে একটু বলে দিল, ব্যাস হয়ে গেল। কিন্তু এইটার কি রিলিভেন্ট আছে, আদৌ রিলিভেন্ট, আবার অনেকে দেখে এটা লেখে কিন্তু দেখা যায় সেটার কোনো রিলিভেন্ট নেই, ওটার কোনো রিলিভেন্স নেই এখন, এমনও সমস্ত করে। এই সব ব্যাপারগুলোতে মানে সজাগ হতে হবে, তাহলে ভালো রিসার্চ হবে। আমরা স্যারকে মানে ক্লাসে পেয়েছি, পরে ক্লাসের বাইরেও তো পড়েছি অনেক, বললাম। পরবর্তীকালে একটা স্যারের গুণ আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে উনি একজন আধুনিক যুগেও কিন্তু সংস্কৃত কবি এবং সুকবি। আমরা পরবর্তীকালে একটা বই আমরা হাতে পাই, সংস্কৃত বুক ডিপো থেকে পাবলিশড, পদ্যবল্লরী। ওনার ছোটোবেলা থেকে যে কবিতা সংগ্রহ, সেইটা একসাথে কালেকশন করে ওইটা পাবলিশ করেছেন। এবং ওই পদ্মবল্লীর উপরেও আমাদের যাদবপুরের এক্স অধ্যাপিকা আমাদের রীতা চট্টোপাধ্যায় ম্যাডাম, উনি কিন্তু একটা ক্রিটিক্যাল এক্সামিনেশনও করেছেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে সাহিত্য একাডেমি থেকে একটা কবি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে 24টি ভাষার কবিদেরকে আহ্বান জানানো হয়, এক একটি ভাষা থেকে এক একজন কবিকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। এবং সেখানে আমাদের সংস্কৃত ভাষার নিরিখে
আমাদের স্যার ডক্টর অয়ন ভট্টাচার্য মহাশয়কে আমন্ত্রণ জানানো হয় এবং সেখানে উনি কবি সম্মেলনে নিজের স্বরচিত কবিতা পাঠ করেন। তো এখনও কিন্তু অন্যান্য অনেকে রয়েছেন সংস্কৃতে কবি মানে কাব্য রচনা করছেন, কবিতা লিখছেন। স্যারের এখনও কিছু কবিতা রচনা হয়েছে, লিখছেন, সেগুলো হয়তো পরবর্তীকালে পাবলিশড হবে। কিন্তু এইটুকু জানতে চাইবো স্যার আপনার থেকে যে এই যে এখনও কবিতা লেখা হচ্ছে, সংস্কৃত কবিতা লেখা কিন্তু একটু ছন্দ মিলিয়ে খুব কঠিন। সেই নিরিখে কীরকমভাবে কবিতা লেখা কবিতা হওয়া উচিত? বলছি যে কবিতা লিখে সংস্কৃতের যে শাস্ত্রীয় ছন্দ, সেই শাস্ত্রীয় ছন্দে কবিতা লেখা একটু কঠিন, কারণ ওটা শুধু লাস্টের অক্ষরটা মিলিয়ে দিলেই হবে না, প্রত্যেকটা মানে লঘুগুরু ব্যবস্থা আছে। এই প্রথমটা লঘুগুরু তো পরেরটা গুরু, এরকম সমস্ত ব্যাপার আছে, এগুলো তুমি জানোই। সেইটাকে রেখে এটার কিছুই না, ছোটবেলা থেকে অভ্যাস না থাকলে তো কাব্য হয় না, তাই না? শক্তি, নিপুণতা আর অভ্যাস কাব্য প্রকাশে বলেছেন, এই তিনটেই একসঙ্গে থাকতে হবে বলে উনি বলেছেন, মানে কাব্য প্রকাশকার, যে এটার জন্য অভ্যেস দরকার হয়, ওটা ছোটবেলা থেকে বা এই অভ্যাস দরকার হয়, আর কিছু শক্তি প্রতিভা থাকতেই তো হয় আগে থেকে। কিন্তু যেটা দরকার কাব্যের, আসল কাব্য বা সাহিত্যের যেটা মানে লক্ষ্য, সেটা হচ্ছে সে গদ্যই হোক বা পদ্যই হোক, সেখানে কবি প্রতিভার দ্বারা, মানে কবি প্রৌঢ়োক্তি সেখানে থাকতে হবে, কবি প্রতিভার দ্বারা উপস্থাপিত হতে পারে। শুধু লাস্ট লাইনটা মিলে নিলে পরেই একটা মানে একটা কবিতা, মানে একটা শুধু ছন্দ মিললে পরেই কিন্তু সাহিত্য হয় না, সেটা শ্লোক হয়। যেমন আমাদের এই ভাষা পরিচ্ছেদ তো শ্লোকেই লেখা, ওটা তো আর কাব্য নয়, শ্লোক হয়েছে ঠিকই, কিন্তু এটা কাব্য নয়। মানে কবিতা মানে কাব্য, আমি বলছি কাব্য হলে কিন্তু শুধু অক্ষর মিলিয়ে আমি মানে শাস্ত্রীয় ছন্দেই লিখি, বা আমি লাস্ট অক্ষর মিলিয়ে যে আধুনিক ছন্দ আমরা বলি সেটাই লিখি, সেটা কিন্তু কাব্য হবে না। কাব্য মানেই মানে তার মধ্যে কবি প্রৌঢ়োক্তির দ্বারা থাকতে হবে। সেটার জন্য কি সেটা বলেছেন, গুণ, রস, অলঙ্কার ইত্যাদি বলেছেন, অনেকেই বলেছেন ব্যঞ্জনা, ধ্বনি, সেটা থাকতে হবে। কিন্তু যদি আমি ওইরকম রস, ধ্বনি, ব্যঞ্জনা এইগুলো রহিত শুধু একটা সাধারণ কথাগুলো শুধু খালি বলে দিই, মানে অক্ষর মিলিয়ে সে একটা কথায় বলা হয় যে সূর্য উঠিছে যেন তাম্র গাড়ু, বক চলিছে যেন গলা সরু, ভাত রাঁধিতে যেন মিষ্টি চরু, আমরা 4 ভাই 4টি গরু, মানে 4 জন মিলে 4টে লাইন লিখে, কারণ সবগুলো লাস্টে উকার আছে, কিন্তু এটা তো আর কোনো কবিতা হলো না। এখন অনেক কিছু হচ্ছে। এখন একটা জিনিস হচ্ছে কি, অনেকে মুক্ত ছন্দ বলছেন, লিখছেন, কিন্তু আমি সেটা বলি, আর এইগুলোকে ব্যাকডেটেড বলছেন। যারা বলছেন তার মধ্যে অনেকে আবার আছে যে এইগুলোতে সিদ্ধ হননি, মানে প্রাচীন ছন্দে লিখতে পারবে না, আমাদের একটা প্ল্যাটফর্ম করা দরকার। মানে রটিয়ে দিলাম, ওই যে সেই একটা ব্যাপার আছে না, যে এই আপনি 4 জন মিলে বললো যে আপনি কুকুর বহন করছেন, ছাগ নয়, ব্যাস সেটা ব্রাহ্মণ বলে তাহলে কুকুরই বহন করছি। সবাই মিলে রটালো যে ওইসব শাস্ত্রীয় ছন্দ ছেড়ে দাও, এখন এই ছন্দে লিখলে পরেই, মানে মুক্ত ছন্দ লেখাটাই বড় কথা। কিন্তু দেখা যাবে তাদের মধ্যে অনেকেই এইসব ছন্দে লিখতে পারেন না। হ্যাঁ, অনেকে আছেন যারা শাস্ত্রীয় ছন্দেও লেখেন প্লাস এই ছন্দ, তাদের স্যালিউট করা উচিত। কিন্তু অনেকে সেইটা করছে, সেইটা ট্রেন্ডটা কিন্তু ভালো নয়। শাস্ত্রীয় ছন্দতেও মানে লেখা উচিত এইগুলো। আর একটা জিনিস, অনেকে লিখছেন শ্লোক হচ্ছে ঠিকই, কিন্তু তার মধ্যে কোনো রস, গন্ধ, বর্ণ কিচ্ছু নেই, কোনো ব্যঞ্জনা নেই, কোনো সুন্দর ভালো কবি প্রৌঢ়োক্তি নেই, সেইগুলো কিন্তু খুব ভালো কবিতা হয় না। মানে এইটা চেষ্টা করতে হবে, শুধু অক্ষর মিলিয়ে ফেললেই কিন্তু হবে না, এইটা আমার বক্তব্য। আমরা অনেকক্ষণ স্যারকে শুনলাম, আমাদের স্বল্প পরিসর এবং একটা বড় ক্যানভাসে একটা বড় গাছ আঁকা যায়, সেখানে ডালপালাগুলো বড় বড় হয়, পাতাগুলো বড় বড় হয়, ফলগুলো বড় বড় হয়, কিন্তু আমাদের স্বল্প পরিসর, স্বল্প সময়, ক্যানভাসটা ছোট, গাছটাও ছোট করেই আঁকতে হবে, পুরোটা সব কিছুই তাতে থাকতে হবে, সবগুলো পয়েন্টই কভার করার চেষ্টা আমরা করলাম, কিন্তু সবগুলো সংক্ষেপে। আমরা স্যারকে কৃতি ছাত্র রূপে পেয়েছি, তার জীবনী দেখলাম, আমরা তার কর্মজীবন, শিক্ষক জীবনও দেখেছি, আগামীকালে অনেক কর্মজীবন এখনও বাকি রয়েছে। আমরা স্যারকে ভালো গবেষক রূপে পেয়েছি, জানলাম আদর্শ শিক্ষক হওয়ার একটা গুণাবলী, একটা গুণ মালবিকাগ্নিমিত্রম যে কালিদাসের রচনা, সেইখানে রয়েছে। শ্লিষ্টা ক্রিয়া কস্যচিৎ আত্মসংস্থা সংক্রান্তিরন্যস্য বিশেষযুক্তা
यश भयम साधु सशिक्षकाणाम धुरी प्रतिष्ठा पयितव्य एव। যার বিদ্যা আছে আত্মগত, কিন্তু তার সংক্রান্তি অনেকের থাকে না, কিন্তু অন্যজনের সংক্রান্তি থাকে কিন্তু সেই রকম বিদ্যার গভীরতা থাকে না। কিন্তু এমন শিক্ষকের কথাই শ্রেষ্ঠ শিক্ষক বলে তাকে বলা হচ্ছে, যার জ্ঞানের গভীরতাও যেমন আছে এবং তার অন্যত্র সঞ্চারণ ক্ষমতাও তেমন আছে। আমরা স্যারকে দেখেছি, স্যার নিজ জীবনে যেমন কৃতিত্বের অর্জন করেছেন, তার সংস্পর্শে যে ছাত্ররা এসেছে তারা তো বিদ্যালয়, মহাবিদ্যালয় কি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করেছেন। শুধু ওই প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা নয়, শাস্ত্রও তার মধ্যে সঞ্চারিত হয়েছে। আমি সব শেষে তৈত্তিরীয় উপনিষদের একটি মন্ত্রের কথা বলতে চাই। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যম করবাবহৈ তেজস্বী নাবধি তমস্তুমা বিদ্বিষাবহৈ। এর মধ্য থেকে তিনটি যে বাক্য, একদম শেষেরটি হচ্ছে যে মা বিদ্বিষাবহৈ। আমরা এক পরম শক্তির কাছে, এক ওপরওয়ালার কাছে প্রার্থনা জানানো হচ্ছে যে গুরু এবং শিষ্য, শিক্ষক এবং ছাত্র, তাদের মধ্যে যেন কখনো বিদ্বেষ না হয়। আমরা স্যারকে যা দেখেছি যে তিনি কারোর প্রতি কখনো কোনো আচরণে বিরক্ত হতে পারেন, কিন্তু এমনটি ছাত্ররা অনেকে ভয় করে না যে আমার পরীক্ষার খাতাতে তার কি আমি রেজাল্ট পাবো না। এটা জীবনে স্যারকে আমরা দেখিনি, কারোর ক্ষেত্রে এটা হয়ওনি। এটা আমরা খুব কাছের থেকে দেখে বলছি। এবং আরেকটি বাক্য ওইখানে রয়েছে, সহ বীর্যম করবাবহৈ। একই পরম শক্তির কাছে এখানে প্রার্থনা জানানো হচ্ছে যে আমরা যাতে যুগপৎ সামর্থ্যযুক্ত হই। আমরা বলতে এখানটাতে গুরু এবং শিষ্যের কথা বলা হচ্ছে। টিচার তিনি তো সামর্থ্যযুক্তই, কিন্তু তিনি একা চলবেন তা কিন্তু নন, কিন্তু তার ছাত্রকেও যাতে তিনি সাথে করে নিয়ে চলেন। অনেক জায়গাতে যদি আমার সিভি খুব বড় হয় কিন্তু ক্লাসে আমি ছাত্রদের সময় দিতে পারলাম না, নিজের কেরিয়ার গঠন করতেই ব্যস্ত থাকলাম, তাহলে কিন্তু আমি একা চললাম, সাথে ছাত্রকে নিয়ে যেতে পারলাম না। তার সংস্পর্শে যে ছাত্ররা এসেছে তাদের মধ্যে সেই বিদ্যাটা প্রবেশ করিয়ে দিতে পেরেছেন, তাদেরকে সঙ্গে নিয়ে গেছেন। এই দিকটা আমরা স্যারকে দেখেছি। এবং আরেকটি বাক্য রয়েছে ওইখানে, তেজস্বী নাবধিতমস্তু। অধীতম তেজস্বী অস্তু। অধীতম মানে আমরা যে শাস্ত্র পড়লাম, আমাদের যে বিদ্যা, সেটা যেন তেজযুক্ত হয়, তেজস্বী হয়। শাস্ত্র বিদ্যা তেজস্বী কি করে হবে? তেজস্বী তখনই হবে যদি তার প্রচার হয়। এর দ্বারা কিন্তু শাস্ত্রও কিন্তু প্রসৃতি লাভ করে, তার মূল কেন্দ্রবিন্দু কিন্তু গুরু। এই রকম আমরা টিচারকে আজকে পেয়েছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর আরও কর্মজীবনে এগিয়ে যান। আমি পরম শক্তির কাছে প্রার্থনা জানাই। আর আমি এখানে শেষ করছি। নমস্কার।